হয়ে আছে এবং বিমের সেন্ট্রাল লাইন থেকে 6 ফিট দূর পর্যন্ত এটা ক্যান্টিলিভার করা আছে। দি রেজাল্টিং তাহলে কি হবে, বিমের সাথে এটা এল শেপের একটা সেকশন হচ্ছে। দি রেজাল্টিং এল বিম সাপোর্ট এ লাইভ লোড অফ 900 পাউন্ড পার ফিট। রেজাল্টিং যে এল বিমটা হচ্ছে সেটার উপর লাইভ লোড দেওয়া আছে, এটা গিভেন ডাটা 900 পাউন্ড পার ফিট along the beam center line plus 50 psa uniformly distributed over the upper slab surface। কারণ বিমের উপর ইন্ডিভিজুয়াল একটা লাইভ লোড দেওয়া আছে 900 পাউন্ড পার ফিট। ইন অ্যাডিশন যেহেতু বিম আমার স্ল্যাবটা ক্যারি করছে, স্ল্যাবের উপর আবার লাইভ লোড দেওয়া আছে 50 পাউন্ড পার স্কোয়ার ফিট। বিমের পার ফিটে দেওয়া আছে আর পার স্কোয়ার ফিটে দেওয়া আছে স্ল্যাবের সারফেসের উপর। আচ্ছা, যেটাও বিমের ঘাড়ে আসবে আমরা দেখবো at the upper slab surface। The effective beam, the effective depth of the flexural steel centroid is 21.5 inch। D ভ্যালু দেওয়া আছে বিমের, আর না দিলেও আমরা 1 লেয়ার স্টিল ধরলে আমরা 2.5 ইঞ্চি বাদ দিই, 2 লেয়ার স্টিল যদি থাকে আমরা 4 ইঞ্চি স্ট্যান্ডার্ড এটা বাদ দিতে হয়। And the distance from the beam surfaces to the center of stirrups is 1.75 inch। এখানে বলা হচ্ছে যে সাইড থেকে আমার সাধারণত 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার দিতে হয়, কিন্তু আমার যেহেতু লাগবে স্টিরাপের সেন্টার থেকে একটা দূরত্ব, সেটা ধরতে হবে সাইড থেকে 1.75 ইঞ্চ পর্যন্ত ধরতে হবে। মেটাল স্ট্রেন আছে ফ্রেমসি, অর্থাৎ ধরতে হবে 5 KSI and FY 60 KSI। FRMC 5 KSI, FY 60 KSI। Design the torsion and shear reinforcement for the beam। এই এটার জন্য shear reinforcement torsion জন্য এই বিমটা ডিজাইন করব। এটা আমাদের সেই ছবি যেটা বলা হচ্ছে ARB তে। এটা একটা আমরা লং সেকশন দেখছি, উপরে দুটো টার্ন, মানে এখানে একটা স্ল্যাব প্রজেক্টিং হয়ে আসছে, যেটা এখানে সেকশন দিলাম আমরা এটা দেখতে পাবো। এটা একটা বিম 24 ইঞ্চি বাই 12 ইঞ্চি বিমের সাইজ। এটা সেন্টারতে ক্যান্টিলিভার আছে কত 6 ফিট এবং বিমের উইথ হচ্ছে 12 ইঞ্চি আর এদিকে ডেপথ আছে আমার 24 ইঞ্চ and thickness of the slab is 6 inch। এটা হচ্ছে আমার বিমের ক্রস সেকশন এবং লং সেকশনস। এখন তাহলে আমার অ্যাকর্ডিংলি আমার যেহেতু টর্শন এবং শিয়ারের জন্য ডিজাইন করতে হবে, তাহলে আমার যে গিভেন লোডটা আছে প্লাস দ্য সেল পয়েন্ট অফ দ্য স্ট্রাকচার হুইচ উইল বি দ্য ডেড লোড, এই ডেড লোড এবং লাইভ লোড এগুলো কম্বাইন করে ফ্যাক্টর করে আমাকে ড্র শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স অ্যান্ড টর্ক ডায়াগ্রাম। কারণ শিয়ার ফোর্সের জন্য আমরা নর্মাল শিয়ার যেটা ডিজাইন করি ট্রান্সভার্স লোডের জন্য, আর হচ্ছে টর্কের জন্য যে এখন টর্শন ডেভেলপ করছে, যে কারণ এর উপর লোড 50 PSF আছে, অর্থাৎ এখানে লোড যদি সেন্টার দিয়ে কাজ করে, ঠিক সেন্টার দিয়ে গেল, তাহলে দিস ইনটু দ্যাট সেন্টার ডিসটেন্স দ্যাট উইল ক্রিয়েট এ ট্রান্সভার্স মোমেন্ট, অর্থাৎ টর্ক টু দ্য বিম। এটার জন্য আমি টর্ক পার ফিটে কত আছে ওখান থেকে আমরা ম্যাক্সিমাম টর্ক ডায়াগ্রাম আঁকবো এবং টর্ক ডায়াগ্রাম আঁকতে হবে এবং তোমাকে এখানে শিয়ার ডায়াগ্রাম আঁকতে হবে এবং তারপর আমার ওই যে 9টা বা 7টা স্টেপ আছে ওই স্টেপ অ্যাপ্লাই করে আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। তাহলে টোটাল স্প্যান আছে আমার 28 ফিট। আচ্ছা, তাহলে 28 ফিট আমরা জানি যে এটা যেহেতু কন্টিনিউয়াস বিম এবং ইনফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে নিশ্চয়ই ঠিক সেন্টার দিয়ে শিয়ার জিরো, অর্থাৎ ম্যাক্সিমাম শিয়ার হবে ফেস এবং জিরো হবে সেন্টারে এবং এই সাইডে আবার ম্যাক্সিমাম হবে, অর্থাৎ তাহলে আমার দুটা শিয়ার যে এনভেলপটা আমরা পাচ্ছি শিয়ার ডায়াগ্রাম এটা সিমেট্রিক্যাল, এই পাশে এই পাশে, এই পাশে পজিটিভ হলে এই পাশে নেগেটিভ হবে। এই জন্য আমরা শুধু একটা এনভেলপ দেখালাম, অর্থাৎ শিয়ার ডায়াগ্রাম এক পার্টে যেহেতু সিমেট্রিক্যাল। আচ্ছা, তাহলে এখানে 28 ফিটের 14 ফিটের ডায়াগ্রামটা দেখানো হচ্ছে, 14 ফিট ধরে শেয়ার অটোমেটিক্যালি জিরো হবে, ম্যাক্সিমাম হবে একটা ফেস, এই ফেসে। সিমিলারলি টর্ক ডায়াগ্রাম জাস্ট এক ফেস অফ দ্য বিম হবে, ম্যাক্সিমাম একইভাবে এটা ভ্যারি করবে। এখন হাউ টু ক্যালকুলেট শেয়ার তো আমরা বের করতে পারি, যদি আমি ইনফর্ম ডিস্ট্রিবিউটেড লোড পাই তাহলে আমি শেয়ার বের করতে পারবো এবং শেয়ার ডায়াগ্রাম বের করতে পারবো। সিমিলারলি আমি যদি এটা টার্ক, এই টর্কের এইখানে বুঝতে পারছি এর উপর আমার লাইভ লোড আছে, তার নিজস্ব ওজন আছে এবং এর সিজি দিয়ে এই লোডটা যায়। আচ্ছা, গেলে দিস ইনটু দিস, তাহলে এখান থেকে আমি টর্ক পাবো এবং এটা এই টর্ক ডায়াগ্রামটা আমরা আঁকবো এবং যেটা এইভাবে আসবে। এখন আমরা ক্যালকুলেশন ফিরে যাই। এখানেও ডিউ টু সিমেট্রি এবং টর্ক যেহেতু ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড টর্ক, সুতরাং মাঝখানে জিরো হবে সিমেট্রি এবং সাপোর্টের ফেসে এটা ম্যাক্সিমাম হবে।
এবং হাউ টু ক্যালকুলেট দিস আমরা নিচে ক্যালকুলেশনটা দেখানো আছে, যেহেতু বইয়ের ওয়াটার এক্সাম্পল আমি ক্লু দিচ্ছি ইউজ। সো এখানে অবশ্য ডিজাইনটা করানো আছে একসাথে এক পেজে সব দেওয়া আছে, পরে আমরা এই ডিজাইনের বা স্পেসিমেন্টটা পরে আসবে এবং টাইম টু টাইম উই শ্যাল কাম হিয়ার দিস ফিগার আমরা আসবো। এখানে আসো প্রথম আমরা তাহলে লোড আসি, লোড যদি আমরা দেখতে চাই লোড, তো স্ল্যাব লোড আমরা স্ল্যাব থিকনেস যেহেতু 6 ইঞ্চি তাহলে আমি WD = 6/12 × 150 তাহলে 75 PSF, এখানে এটা ফ্যাক্টর সরি এখানে টি হবে, যা 75 PSF পেলাম, পাউন্ড পার স্কয়ার ফিট ডেড লোড আমরা পেলাম। তো আমরা যেহেতু ইউএসডি তে আমরা ডিজাইন করব সুতরাং 1.2 ইনটু ডেড লোড 1.6 ইনটু লাইভ লোড, তাহলে আমার এই যে 5.5 এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। কিভাবে, এই যে এখানে আসো 75 তো লোড, আমি ওদিকে 1 ফিট নিলাম, তাহলে এইভাবে আসে দিস ইনটু দিস, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে টোটাল লোড এত পাউন্ড পার ফিট। ওই স্ল্যাবে ওই দিকে বিমের দিকে যদি আমরা 1 ফিট কনসিডার করি তাহলে এত পাউন্ড পার ফিট আসতেছে স্ল্যাবের থেকে। সিমিলারলি ফ্যাক্টর লোড ফর লাইভ লোড আমার 50 পার সারফেস 50 দেওয়া আছে, তাহলে এদিকে আমার আছে 5.5, এখানে দেখায়নি হোয়াট ইজ 5.5, এই যে এখান থেকে এটা হচ্ছে 5.5, তাহলে এরপর আমি ওদিকে 1 ফিট নিচ্ছি, ওই সাইডে 1 ফিট নিচ্ছি, তাহলে আমার কি হচ্ছে 1 ফিট ইনটু 5.5 ইনটু ডেড লোড এর উপর যেটা পার স্কয়ার ফিট পেলাম, সিমিলারলি লাইভ লোড যেটা পার স্কয়ার ফিট পেলাম। স্ল্যাবেরটা আমরা আগে হিসাব করছি এখানে, এই যে এটা 1 পয়েন্ট টাকা আবার ফ্যাক্টর দিয়ে গুণ করে নিলাম। সো দিস আর অল ফ্যাক্টর লোড অ্যাক্টিং টু দা ওভার দা বিম এবং কন্ট্রিবিউশন ফ্রম দা স্ল্যাব এট দা রেট অফ ডেড লোডটা হচ্ছে ফ্যাক্টর 495 পাউন্ড পার ফিট আর এটা হচ্ছে 450 পাউন্ড পার ফিট, এভাবে আছে। দুটো আমি যোগ করে ফেলি, যোগ করলে আমরা পাচ্ছি টোটাল ফ্যাক্টর লোড হচ্ছে 935, এটা কিন্তু স্ল্যাবের জন্য, এবং এট দ্য রেট অফ ইসেন্ট্রিসিটি 3.5 ফিট ইসেন্ট্রিসিটি, অর্থাৎ এটাকে এটাতে গুণ করলে আমি এটা পাবো, তোমার টর্ক পাবো 3.25 করতে আসলো, দেখি এখানে আসো, এই যে এখান থেকে আর সেন্টার এই লোডটা তো যাবে ঠিক আছে সেন্টার দিয়ে ইনটু এই এখান থেকে ডিসটেন্স করলে ইউ উইল গেট দ্যাট ভ্যালু, অর্থাৎ এটাকে আমি গুণ করে এত ইসেন্ট্রিসিটি এই লোডটা কাজ করছে। এখন বিমের ক্ষেত্রে আসে, এটা স্ল্যাবের কন্ট্রিবিউশন টুয়ার্ডস বিম। এখন বিমের ডাইরেক্টলি যে কন্ট্রিবিউশন, বিমের ওজন বের করো, এখানেও 18/12 দেওয়া আছে, এখানে চলে যায় বিমে, হ্যাঁ বিমে আমি তো স্ল্যাব এখানে ধরে নিছি, এই পুরাটা আমি স্ল্যাব, বিমেরটা আমরা ধরি 18 × 12, আচ্ছা এখানে দেখি বিম আসছে আমাদের 18 × 12 ইন্টু এটা বলতে কি হবে 24 এর মধ্যে 6, সরি আমার আছে টোটাল 24 এর মধ্যে, এটা তো স্ল্যাবের সাথে আমরা ধরে নিয়েছি, তাহলে এখানে আছে 18 × 12, তাহলে আমি এখান থেকে পাবো তার সেলফ ওয়েট 18 × 12 ডিভাইড বাই 144 × 150 300 পাউন্ড পার ফিট, এটা হচ্ছে বিমের ডেড লোড পার ফিট। সিমিলারলি লাইভ লোড তো আমার দেওয়া আছে, তাহলে আমরা এখানে হিসাব করি বিমের জন্য যেটা 1.2 ইনটু ডেড লোড দিলাম 1.6 ইনটু লাইভ লোড, বিমে আলাদাভাবে দেওয়া আছে আমার 900 পাউন্ড পার ফিট, এটা দেওয়া আছে আমাদের বিমে গিভেন ডাটা দেওয়া আছে, সাথে স্ল্যাবের 50টাও ধরে নিলাম আমার সাথে, ধরে তাকে 1.6 বললাম, আমরা পাচ্ছি 1520 পাউন্ড পার ফিট। তাহলে টোটাল বিমের ঘাড়ে ডাইরেক্টলি আমাকে আসতেছে আসা 1880 পাউন্ড পার ফিট, এটা বিমের উপর কাজ করছে। তাহলে টোটাল ইনফর্ম ডিস্ট্রিবিউটেড লোড দুটা কন্ট্রিবিউশন, এই যে 935 প্লাস 1880 এটা যোগ করলে 2815 পাউন্ড পার ফিট এটা কাজ করছে বিমের উপর। আর তোমার ফর বিমের জন্য ইনফর্ম ডিস্ট্রিবিউটেড টর্ক কত হবে, টর্ক হবে যে 935 × 3.25, 935 × 3.25 অর্থাৎ 3040 পাউন্ড ফিট পার ফিট বিমের উপর কাজ করবে। তাহলে আলটিমেটলি আমরা এখন পর্যন্ত বিমের জন্য যেটা পেলাম ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড টর্ক পেলাম 3040 পাউন্ড ফিট পার ফিট, আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড পেলাম ফ্যাক্টর এগুলো সব এটা পেলাম 2815 পাউন্ড পার ফিট, এই লোডগুলো পেলাম। এই লোডগুলোতে আমি টর্ক ডায়াগ্রাম আঁকবো এবং শিয়ার ডায়াগ্রাম আঁকবো, এবং এটা অলরেডি আঁকা আছে এখানে, এই যে এটা ম্যাক্সিমাম, এটা হচ্ছে আমাকে এটা ম্যাক্সিমাম শিয়ারের কথা বলি, ম্যাক্সিমাম শিয়ার কত হবে ফ্যাক্টর লোড ইনটু 28 ডিভাইড বাই 2 দ্যাট উইল ওকার হিয়ার। সিমিলারলি এই যে
এখান থেকে আমি বের করবো 39.4, এটা এখানে কাজ করছে এবং এটা আস্তেই কমতে থাকবে, আস্তে কমতে 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 একবার মিড অফ দ্য স্প্যানে যে এটা 0 হবে, যেটা সিম্পলি সাপোর্টেড বিমের মতো হবে। একইভাবে এটা কন্টিনিউয়াস বিম হলো, শেয়ারটা এইভাবে ভ্যারি করবে, এখানে ম্যাক্সিমাম শেয়ার পেলাম, অর্থাৎ টোটাল বিমের অর্ধেক লোডটা এখানে গেল, রিয়াকশন হিসেবে দ্যাট ইজ দ্য শেয়ার, এইভাবে আমরা পেলাম। সিমিলারলি টর্কও একইভাবে, ওখানে ছিল 3040 তোমার পাউন্ড ফিট পার ফিট, যে তাকে তুমি 14 দিয়ে গুণ করে নাও, দেন ইউ উইল গেট, বা 28 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করো, দেন ইউ উইল গেট দ্যাট অর্ডিনারি 42.6, এবং এটা আস্তে আস্তে কমবে এবং সেন্টারে যেটা 0 হবে। সো ইট ইজ আলটিমেটলি ইয়োর শেয়ার ডায়াগ্রাম আর ইট ইজ দ্য টর্ক ডায়াগ্রাম, এবং আমরা অর্ধেক আঁকাইছি কারণ দ্য সেম থিং উইল বি রিপিটেড ইন দ্যাট ডিরেকশন। আমরা অর্ধেক ডিজাইন করতে পারি এবং এই একই জিনিস তোমার এদিকে রিপিট হবে। তাহলে এই জায়গা পর্যন্ত আমরা গেলাম। এখন আমরা জানি ক্রিটিক্যাল সেকশনস, আমরা শেয়ারের ক্ষেত্রেও জানি এবং টরশনের ক্ষেত্রে জানলাম। আমরা গত ক্লাসেও আমরা ডিটেল আলাপ করেছি যে ইট অকার্স এট এ ডিস্টেন্স ডি ফ্রম দ্য ফেস অফ দ্য সাপোর্টস। যদিও এখানে ম্যাক্সিমাম দেখো টর্ক শেয়ার 39.4, এখানে 42.6, কিন্তু কোড বলছে তুমি ইভেন এই ফেসে ডিজাইন করার সময় তুমি ডি ডিস্টেন্স যে কম শেয়ার আছে, এই শেয়ারটা যদি তুমি এখানে ডিজাইন করো ওই শেয়ার ধরে, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। কারণ যে এই যে এই ডি ডিস্টেন্সের মধ্যে হিউজ কম্প্রেশন ডেভেলপ করে ডিউ টু দ্য ট্রান্সফার অফ লোড ফ্রম বিম টু দ্য কলাম, যার জন্য এটা কম্প্রেশন জোন থাকে এখানে, এখানে ডায়াগোনাল টেনশন ক্র্যাক গুলো ইফেক্টিভ হতে পারে না। এবং এই জন্য কোড পরীক্ষা নিরীক্ষা করতে গেছে ডি ডিস্টেন্স জুড়ে যে শেয়ারটা আছে বা যে টর্কটা আছে, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট ফর ডিজাইন ইভেন এট দ্য ফেস অফ দ্য কলাম, এবং টর্কের ক্ষেত্রেও। তাহলে আমরা তাহলে ডি ডিস্টেন্স জন্য আমরা ইজিলি বের করতে পারি এটা, কারণ এটার মধ্যে থেকে এই যে ফ্যাক্টর যে লোডটা আছে ইনটু দ্যাট ডিস্টেন্স দিলে আমি এখানে কোঅর্ডিনেট পাবো। এখানে কিভাবে বের করছে দেখি। তাহলে আমরা প্রথমে at face of the column, what is the shear value? B equal to 2815 into 28/2, 39.4. TU equal to this into 18/2, so 42.6. এত কিপ ফিট পেলাম, এটা কিপ পেলাম। নাও আমাদের ক্রিটিক্যাল সেকশনে শেয়ারটা বের করবে। ক্রিটিক্যাল সেকশন occurs at a distance D from the column face, that is at a distance 21 ইঞ্চি মানে 1.79 ফিট, or 14 minus 1.79 অর্থাৎ 12.2 ফিট ফ্রম দ্য সেন্টার। ওরা এই ডিস্টেন্সে এইভাবে হিসাব করছে, তাহলে সুবিধা হবে তোমরা যেভাবে বের করো। এই ডিস্টেন্স এখান থেকে বলতেছে যে দিস ডিভাইড বাই 14 ইনটু দিস, দেন তোমরা এই অর্ডিনেটটা পাবে। আর না ভাবে বের করা যায় 39.4 ইনটু এই ডিস্টেন্স ইনটু তোমার ইনফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে তুমি এই অর্ডিনেটটা পাবে। যে যেভাবে বের করো, এখানে এইভাবে বের করছে। সুতরাং তোমরা এখানে দেখো এই যে 39.4 ডিভাইড বাই 14 ইনটু ওই যে সেন্টার থেকে ডিস্টেন্সটা ডি ডিস্টেন্সের ওই পয়েন্টটা হচ্ছে কত দূরে 12.21, তাহলে এই রেশিওতে আমি ডি ডিস্টেন্স দূরে 13.4.4 কিপ পেলাম। সিমিলারলি টর্ক এট দ্য সেম ডিস্টেন্স ইফেক্টিভ ডেপথ ডি, আমরা টর্কের ভ্যালু পাচ্ছি 37.4 কিপ, 2 কিপ। তাহলে আমরা ক্রিটিক্যাল টর্ক এবং ক্রিটিক্যাল শেয়ার পেয়ে গেলাম। এখন যেহেতু স্ল্যাবটা ইজ বিল্ট মনোলিথিক্যালি উইথ দ্য বিম, একসাথে কাস্ট করা আছে, তাহলে এটা কি করবো কিভাবে? হাউ মাচ পোর্শন অফ দ্য, আমরা আগেই বলেছি যে যেহেতু মনোলিথিক্যাল কাস্ট থাকে, যখন এখানে টর্ক আসবে শুধু এই বিমের পোর্শনটা, এই রেক্টেঙ্গুলার পোর্শনটা ইফেক্টিভ হবে না, সার্টেন পার্ট অফ দ্য স্ল্যাব উইল অলসো বি ইফেক্টিভ টুগেদার উইথ দ্য বিম ইন রেজিস্টিং টরশন। তাহলে হাউ মাচ দ্যাট পোর্শন, এটা আমরা আগে আলাপ করে নিয়েছি। বি should be less than equal 4 HF, HF অর্থাৎ ফ্লেঞ্জ থিকনেস বা স্ল্যাব থিকনেস। আরেকটা আছে বি should be less than equal to H minus HF, এই যে এটা এর মধ্যে যেটা ছোট, তাহলে আমরা এখান থেকে এটা হচ্ছে 24, এটা হচ্ছে আমার 18, তাহলে এই দুটোর মধ্যে ছোট ভ্যালু হচ্ছে বি equal to 18 ইঞ্চি। সুতরাং আমার এখান থেকে 1.5 ফিট স্ল্যাব উইল বি ইফেক্টিভ ইন রেজিস্টিং দ্য টরশন টুগেদার উইথ দ্য বিএম। এখন কতগুলো প্যারামিটার আমাকে এখন চেক করতে হবে, whether the torsion is considered or not, সেটা বের করবো। তার আগে কিছু প্যারামিটার বের করতে হয়, যেমন এসিপি, পিসিপি, এগুলো আমার লাগে, কারণ এগুলা টরশনাল ফর্মুলার মধ্যে এই জিনিসগুলো আছে। তাহলে আমরা এগুলা বের করে নিই। হোয়াট ইজ এসিপি, অর্থাৎ গ্রস এরিয়া যেগুলো, এসিপি
হচ্ছে টোটাল এরিয়া যেটুকু ইফেক্টিভ ইন টরশন রেজিস্টিং। তাহলে আমরা 12 × 24, এটা তো আছে প্লাস এই স্ল্যাব, অর্থাৎ 6 × 18, এটা আমরা পেলাম তোমার 396 ইঞ্চেস স্কয়ার। হোয়াট ইজ পিসিপি? এই যে পেরিমিটার, এই পুরো পেরিমিটারটা বের করে নাও। অর্থাৎ এটা পিসিপি 2 × 24 × 2 × 30, অর্থাৎ 108 ইঞ্চ। তাহলে এসিপি এবং পিসিপি আমরা পেলাম। এখন প্রথমে ওই যে সেকেন্ড যেটা ছিল, আমাদের প্রথমে চেক করতে হবে যে টরশন কনসিডার করব না করতে হবে না না। তার জন্য 5th ভ্যালুটা আমাকে বের করতে হবে। সরি, 5th, এটা হচ্ছে আমার থ্রেশহোল্ড টরশন। যদি আমার ফ্যাক্টর টরশন 5th থেকে যদি আমার কম হয়ে যায় তাহলে আমি টরশন নেগলেক্ট করতে পারি। তাহলে এটা বের করে 5th = 5 × TTH এর ফর্মুলা হচ্ছে ল্যামডা রুট পি স্কয়ার ডিভাইড বাই পিসিপি। এখান থেকে বের করলে আসে 6.4 কিউব ফিট। অর্থাৎ আমার যদি, হ্যাঁ বলো, পিসিবিটা কিভাবে করছে স্যার একটু বলবেন? পেরিমিটারটা ওখানে কিভাবে ওটা বের করার দরকার নেই, তুমি এটা বের করো এখান থেকে এই পর্যন্ত, এটা বের করে নাও যেভাবে বের করো, ঠিক আছে? এই যে এটা বের করে নাও, এই পেরিমিটার এখান থেকে শুরু করে এই জায়গায় আসো, এই জায়গায় আসো, এই জায়গাতে আসো, এই জায়গাতে বের করো, সেটাই হবে। ওটা হচ্ছে তোমার পিসিবি। বের করে নাও, পরে বের করে নাও, ওটা কোনো কমপ্লিকেটেড কোনো জিনিস না, ইট ইজ ভেরি ইজি। তাহলে 5th এটা বের করে নিলাম আমরা। তাহলে পাইলাম এখানে 6.4 কিউব ফিট। এই টর্ক ভ্যালু যদি কম হতো আমার ক্রিটিক্যাল সেকশন টর্ক, তাহলে আমি এটা নেগলেক্ট করতে পারতাম, কিন্তু আমাদের তো ওটা অনেক বেশি। যেমন আমার টিইউ ভ্যালু 37.5th ভ্যালু ইজ লেস দ্যান টিইউ ভ্যালু হচ্ছে তোমার 37.2। সুতরাং টরশন মাস্ট বি কনসিডার, অর্থাৎ আমার টরশন কনসিডার করতে হবে। যেমন এখানে আসো, এই যে এখানে 37, আমার এটা আমাকে ধরতে হবে। এটার থেকে যদি আমার 5th ওটা যদি এর থেকে বেশি হতো তাহলে আমি টরশন নেগলেক্ট করতে পারতাম, কিন্তু ওটা আছে মাত্র 6.4, এটা অনেক বেশি। সুতরাং অবশ্যই তোমাকে টরশন এই ক্ষেত্রে কনসিডার করতে হবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেলাম, আমরা চেক করলাম টরশন নেগলেক্ট করতে পারি কিনা, পারা যায় না। সিন্স দ্য টরশন রেজিস্ট্যান্স অফ এ বিম ইজ রিকোয়ার্ড ফর ইকুইলিব্রিয়াম। এখানে দেখো, এটা তো আমার প্রবলেমটা, কিন্তু এটা কম্প্যাটিবল টরশন না, এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম টরশন, অর্থাৎ প্রাইমারি টরশন। সুতরাং নো রিডাকশন অফ টিইউ ইজ পসিবল। আগে আমরা ওই যখন স্টেপ গুলো পড়লাম ওখানে বললাম যদি এটা সেকেন্ডারি টরশন হয় তাহলে সেই ক্ষেত্রে ওটাকে কমাই নিয়ে আসা যায়। একটা ফর্মুলা দেখলাম তো ওই পর্যন্ত কমাই নিয়ে এসে আমি ডিজাইন করতে পারি, কিন্তু ইকুইলিব্রিয়াম টরশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তো নো রিডাকশন ইজ পসিবল, ইজ অ্যালাউড ইন কেস অফ তোমার ইকুইলিব্রিয়াম টরশন। সুতরাং এখানে কোনো যা আছে সেটা আমরা ডিজাইন করছি। নাও নেক্সট স্টেপ, অ্যাডিকুয়েসি অফ দ্য সেকশন এগেইনস্ট শিয়ার স্ট্রেসেস। এখন আমার যে সেকশনটা গিভেন আছে আর যে পরিমাণ শিয়ার এখানে ডেভেলপ করছে, শিয়ার এটা ইন দ্য ফর্ম অফ ট্রান্সভার্স শিয়ার হোক, ইন দ্য ফর্ম অফ টর্ক শিয়ার হোক, যেটা এটা দ্বারা ওই সেকশন দ্বারা মিটিগেট করা সম্ভব কিনা, যার জন্য আমাদের একটা চেক ছিল। আমরা চেকটা আগে দেখাইনি। ফর সলিড সেকশন, হলো সেকশনের জন্য কিন্তু এই রুটটা ছিল না, এই রুটটা ছিল না এবং এই স্কোয়ার গুলাও ছিল না, শুধু দিস প্লাস দিস এটা ছিল। কিন্তু এক্সপেরিমেন্টে দেখা গেছে ফর সলিড সেকশনস ওই ইকুয়েশনটা এইভাবে লিখলে দ্যাট ইজ ওয়েল ম্যাচ উইথ দ্য এক্সপেরিমেন্টাল ডাটা। তাহলে আমরা ওই ফর্মুলাটা জাস্ট ইউজ করছি, ভিউ ডিভাইড বাই বিডব্লিউডি। ভিউ তো আমরা জানি ওই ফ্যাক্টর শিয়ার, যেটা ক্রিটিক্যাল, বিডব্লিউডি দিলাম। টিইউ তো ফ্যাক্টর টর্ক এট দ্য ক্রিটিক্যাল সেকশন, পিএইচ হচ্ছে প্যারামিটার, তোমার পেরিমিটারটা A0 H তো আমরা বের করবো, এই যে সেকশন প্রপার্টিজ এগুলো, এটা আমি ক্যালকুলেট করে নিতে হবে। করে আমার আবার ভিসি বাই বিডব্লিউডি এগুলো তো সব জানা, এটা নমিনাল কংক্রিট নিজে কতটুকু শিয়ার নিতে পারে, বিডি দিয়ে ভাগ করে ফেলবো, অর্থাৎ শিয়ার স্ট্রেস, ক্রিটিক্যাল শিয়ার স্ট্রেস আর রুটের প্রাইম, সেটা তো আমরা জানি। এইটা আমরা এইটা চেক করতে হবে, যদি এই ডিরেকশন স্যাটিসফাই করে তাহলে ওই সেকশনটা আমরা অ্যাডুকেট বলতে পারবো, তাছাড়া কিন্তু অ্যাডুকেট বলতে পারবো না। তাহলে এখানে ফর্মুলা গুলোর জন্য এই প্যারামিটার গুলো তোমাকে ক্যালকুলেট করতে হয়। তাহলে বিডব্লিউডি ওখানে আছে, বি হচ্ছে এত, ডি হচ্ছে 21.5, এটা অবশ্য প্রোগ্রামের মধ্যেই দেওয়া আছে, না দিলে 2.5 ইঞ্চি বাদ দিলে আমি 21.5 পাবো, কারণ 24 ইঞ্চি আমার ডেপথ আছে। যদিও প্রোগ্রামের মধ্যে ডি বলে দেওয়া আছে, না দেওয়া থাকলে ইউ ফাইন্ড আউট ফর 1 layer steel, consider 1 layer steel and minus 2.5 to get your effective depth. তাহলে বিডব্লিউডি পেলাম 134, এটাও দেওয়া আছে যে স্টিরাপের সেন্টার থেকে সাইডের ডিস্টেন্স হবে 1.3, আর কিছু না দেওয়া থাকলে সাধারণত এটাই দিস দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু 1.75,
ধরে নিতে হয় সাইড থেকে একবারে স্টিরাপের সেন্টার পর্যন্ত। আচ্ছা, তাহলে এখন থেকে আমি x0 বের করি, অর্থাৎ x মাইনাস ওই যে ওই ডিস্টেন্স, এদিকে 1.75 আর এদিকে 1.75, অর্থাৎ x0 হচ্ছে আরেক স্টিরাপ থেকে আরেক স্টিরাপের মধ্যে যে সেন্ট্রাল যে দূরত্ব। তাহলে আমরা 8.5 ইঞ্চ পেলাম। y0 হচ্ছে একই কায়দায় 24 এর মধ্যে 1.75 into 2 এটা পেলাম। হোয়াট ইজ a0 is x0 into y0, ক্যালকুলেট দিস। a0 হচ্ছে 85% অফ a0 is, এটা বের করো। pH হচ্ছে 2 into x0 y0, আমরা এটা বের করে নিলাম। নাও পুট অল দ্য ইনফরমেশনস ইন দ্যাট চেকিং ফর্মুলা, বসাও। এখন সব এগুলো আমার জানা আছে, ভিউ জানা আছে, বিডব্লিউডি জানা আছে, কিউ পিএইচ সব জানা আছে, এগুলো একটু ফিট আছে, এগুলোকে তুমি কনসিস্টেন্ট করে নিতে হবে। কিন্তু যেমন কিপ ফিট ছিল, এই জন্য কিপ ইঞ্চ করে নেওয়া হয়েছে। এই যে 12 গুণ পিএইচ 58 1.7 h0h কে তো বের করলাম। আর এই পাশে তুমি এটা আমরা এইভাবে বের করে দেখলাম। এই সাইড হয় 0.520 আর আরেক সাইড হয় 0.530, অর্থাৎ মার্জিনালি হলো it is satisfying the conditions, অর্থাৎ আমরা বলতে পারি therefore the section is adequate for the given constituent। আমার যে constituent ধরা আছে এবং যে section দেওয়া আছে, this section is adequate to mitigate that stresses, shear stress both and torque stress, আমরা এটা নিতে পারবো। Now calculation of reinforcement, আমরা adequacy চেক হয়ে গেল, আমরা torque diagram এঁকেছি, critical সেকশনের টর্ক বের করেছি, ক্রিটিক্যাল সেকশনের শেয়ার বের করেছি, আমরা সেকশনে অ্যাডুকেট কিনা চেক করলাম। এখন আমরা স্টিল ক্যালকুলেট করতে যাব। ওই একইভাবে তোমাদের যে সিস্টেমেটিক দেওয়া আছে স্টেপগুলো আমরা ফলো করছি। ক্যালকুলেশন অফ রেনফোর্সমেন্ট, প্রথমে এটি বের করব। দুই ধরনের রেনফোর্সমেন্ট এখানে আছে, একটা ট্রান্সভার্স অর্থাৎ শিয়ার রেনফোর্সমেন্ট মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ট্রান্সভার্স শিয়ারের জন্য আর একটা হচ্ছে টর্কের জন্য। আচ্ছা, আর আরেকটা রেনফোর্সমেন্ট আমরা ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে লংজিটিউডাল রেনফোর্সমেন্ট, সেটা আমরা বের করব, ফর্মুলা আমাদের এস্টাবলিশ করা আছে। তার এটি টর্কের জন্য যে রেনফোর্সমেন্ট লাগে, এটা যে টিইউ এস ডিভাইড বাই টুয়াইস ফাই a0 fy cot থিটা। সো দিস ইজ দ্য ফর্মুলা, আমরা জানি এটা টিএন এর সাথে যখন ফাই, কারণ টিএন ইনটু ফাই দ্যাট ইজ ইকুয়াল টু টিউ, ওখান থেকে আমাদের এটি আসছে, এটি ওখান থেকে বের করে নিলে ইউ গেট দ্য ফর্মুলা লাইক দিস। এখন আমরা ফর অল প্র্যাকটিক্যাল পারপসেস থিটা আমরা 45 ডিগ্রি ধরি, তাহলে এটা এবং কট থিটা তাহলে 1 হয়ে যাচ্ছে। fy তো আমরা ধরবো 60, এটা দেওয়া আছে, তাহলে আমরা এটা পাচ্ছি 0.0384 s। s হচ্ছে আমার স্পেসিং অজানা ফর ওয়ান লেগ। আমরা জানি যে টর্ক যখন আমরা ফর্মুলা ডিরাইভ করছি, কনসিডার দ্য ইন্ডিভিজুয়াল ওয়াল, আমরা চারদিকে ইন্ডিভিজুয়াল ওয়াল হিসেবে চিন্তা করে 4 দিয়ে গুণ করে নিই, ওখান থেকে ফর্মুলাটা আসছে। কিন্তু স্টিরাপের ডেরিভেশনের সময় কিন্তু আমরা ওই দুটা এরিয়া একসাথে ধরি, অর্থাৎ দুই লেগ একসাথে কনসিডার করা হয়। তো সুতরাং এখানে যেহেতু দুটা স্টিরাপ আমি একসাথে যোগ করব, দুটার ইফেক্ট স্টিলটা, সুতরাং দুটাকে এক জাতীয় করে নিতে হবে। যেহেতু আমার ওয়ান লেগের জন্য আমরা এটা পেলাম, সো ফর টু লেগ স্টিরাপ, যেটা সাধারণত আর কমে ইউজ করা হয় না, টু লেগের কমে, সেখানে আমি এটি ইকুয়াল টু দুইটা গুণ করে নিলাম, অর্থাৎ 0.0768 s এটা পেলাম। সিমিলারলি এখান থেকে বের করো ভিসি, এটা হচ্ছে ট্রান্সভার্স শিয়ার, যে নরমাল শিয়ার যেটা, এটা যে নমিনাল কনসিস্টেন্ট কত নিতে পারে, টুয়াইস ল্যামডা রুট এফারেন্সি বিডব্লিউডি, ল্যামডা তো 1 হবে নরমাল ওয়েট কংক্রিট, এখানে আমরা পাচ্ছি 27.4 কে। তো এখান থেকে আমি আমার যে স্পেসিং ফর্মুলা, যেটা আমরা ট্রান্সভার্স শিয়ারের জন্য এই ফর্মুলাটা আমাদের জানা আছে, ওখান থেকে আমরা স্টিল বের করে নিই, এ ভি ইকুয়াল টু বিইউ মাইনাস 5 ভিসি ইনটু এস ডিভাইড বাই 5 এফওয়াই ডি। তাহলে ওখানে বসালে এখানে পাচ্ছি আমি, এই ডাটাগুলো সব জানা আছে আমার, এখান থেকে পাচ্ছি আমরা 0.0124 s। এটা অলরেডি ফর টু লেগস, তাহলে এটা আমি টু লেগস করে নিয়েছি, দুটো এখন আমরা যোগ করতে পারি। it will decrease linearly to 0 at the midspan. Also AB will decrease linearly to 0 at 4.26 from the face of the supports, the point at which VU equal to 5 VC. এটা আমরা ওখানে ফিগারে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে আসো, যেহেতু দুটা স্টিল আমরা একসাথে ইয়ে করছি। এখন দেখো এই যে এটা তো আমরা বের করেছি ডি ডিস্টেন্স জুড়ে এত, আর এটা যে 5 ভিসি, এটা হচ্ছে কংক্রিটের ডিজাইন স্ট্রেংথ। এরপরে কিন্তু আমার থিওরিটিক্যাল লাগে না, অর্থাৎ এই ডিস্টেন্সটা আমি বের করতে পারি কিভাবে, এই যে ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল সলভ করে, অর্থাৎ দিস ডিভাইড বাই 40 ইকুয়াল টু দিস ডিভাইড বাই
এটা হচ্ছে ওই ডিস্টেন্স এক্স, ধরো এটা এক্স, ওখান থেকে যে এটা জানা আছে, সব জানা আছে, এক্স বাড়া যাবে, অর্থাৎ এটা জানলে আমি এটা বের করতে পারবো, অর্থাৎ কত দূরে যে তোমার এই 5dc অর্ডিনেটটা আসতেছে সেটা ইজিলি এখান থেকে আমি বের করতে পারবো। এটা হচ্ছে 4.26 ফিট। তাহলে 4.26 এর পরে কিন্তু আমার থিওরিটিক্যালি কংক্রিট নিজে নিয়ে ফেলবে, এখানে আমার কোনো স্টিল দিতে হবে না শেয়ারের ক্ষেত্রে। কিন্তু টরশনের ক্ষেত্রে কিন্তু আলাদা, টরশনের ক্ষেত্রে একবারে 0 পর্যন্ত দেওয়া হয় স্টিল। তবে ওই যে এখানে ওই যেখানে তোমার থ্রিশোল্ড টরশনের ভ্যালু আছে তারপরে তোমাকে না দিলেও চলবে। থ্রিশোল্ড টরশনের যে ভ্যালু 6.4 যেটা আমরা পেলাম, এখানে সেখান থেকে অর্ডিনেট ব্যাক করো, এরপরে থিওরিটিক্যালি না দিলে কোনো সমস্যা হবে না। আর এখানে থিওরিটিক্যালি এরপরে না দিলে আর সমস্যা হবে না। এবং এইটুক ক্ষেত্রে এখানে থেকে এই পর্যন্ত প্লাস, অর্থাৎ তাহলে আমরা এটা বলতে পারি 4.26 পর্যন্ত আমার বোথ শিয়ার স্টিল ফর শিয়ার এবং শিয়ার স্টিল ফর ইওর টর্ক আমার প্রয়োজন হচ্ছে। তারপরে এখানে শুধু এর পরে যখন আমি যাব, এখান থেকে এই ডিস্টেন্স পর্যন্ত শুধু আমার টরশনাল স্টিল দরকার হবে, আমার শিয়ার স্টিল আর প্রয়োজন হবে না। এইভাবে পরে এই জিনিসগুলা ডেভেলপ করা আছে। এটাই বলা হচ্ছে যে এটা জিরো মিড স্প্যানে জিরো হয় না, ওখান থেকে বলা হচ্ছে এখন দুটা স্টিল আমরা যোগ করে ফেলবো, দুটা স্টিল যোগ করলাম, তাহলে টোয়াইস 80 প্লাস টোয়াইস এবি এক যোগ করা আছে, এবং সেই দুটার আমি আলাদা ইকুয়েশন, একটা যেহেতু কার্ভগুলো আমার কন্টিনিউয়াস কার্ভ, দেখো দুটাই লিনিয়ারলি ভ্যারি করছে, এটা আমাদের যেহেতু ডিক্রিজ লিনিয়ারলি, এই যে একটা ইউনিফর্ম স্লোপে দুটা একই স্লোপে ভ্যারি করছে, লিনিয়ারলি ভ্যারি করছে, সুতরাং আমাদের কাজের সুবিধার্থে আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করে নিতে পারি। এবং উইথ দ্যাট বাউন্ডারি কন্ডিশন, একটা হচ্ছে 4.26 এর পর আর লাগবে না, আর একটা হচ্ছে একবারে 0 পয়েন্ট পর্যন্ত লাগছে। এই কনসিডারেশনে আমি দুটা ফর্মুলা দেখলাম, অর্থাৎ টোটাল স্টিল 80 প্লাস এবি ক্যান মেবি ইকুয়াল টু, এটা তো আমার লাগলো, এটার জন্য আমার লাগছে এটা তোমার ইয়ার জন্য শেয়ারের জন্য, যে শেয়ারের জন্য কত পর্যন্ত নিতে পারবো 1 মাইনাস x/14, এটা হচ্ছে আমার টর্কের জন্য লাগছে, এটা টর্ক জন্য যে শেয়ার আসলো তার জন্য আমি স্টিলটা আসছিল এবি 80 ভ্যালু যেটা আসলো 0.0768s, এর সাথে আমি একটা মাল্টিপ্লায়ার লাগাই দিলাম এখানে, আমি ব্যাখ্যা করছি। আরেকটা ছিল আমার স্টিরাপের জন্য যে স্টিল ছিল, এটা ছিল আমার পয়েন্ট, অর্থাৎ নর্মাল শেয়ারের জন্য 0.0124s, এর সাথে আমি আরেকটা প্যারামিটার এখানে লাগালাম। আচ্ছা, লাগালাম কোন কনসিডারেশন, যেহেতু আমার এক্স এর সাথে, অর্থাৎ আমি ফেসের যদি এক্স ধরি, এক্স আস্তে আস্তে বাড়ছে এবং আমার দুটা প্যারামিটার অর্থাৎ টর্ক এবং নর্মাল শেয়ার দুটাই কমছে এবং লিনিয়ারলি কমছে, সুতরাং আমরা এইভাবে এক্সপ্রেশন করতে পারি। যেমন এটা দেখি, টর্কটা দেখি 1 মাইনাস x/14, অর্থাৎ এক্স যখন 0 তাহলে ফুল লাগছে, অর্থাৎ আমি এখানে যদি আসি, এই ডায়াগ্রামে আসো, হ্যাঁ, এখান থেকে আমি এক্স চিন্তা করছি, আমি টর্কে আসি, এখান থেকে আমি এক্স ডিস্টেন্স চিন্তা করে আমি ইকুয়েশনটা লিখলাম, অর্থাৎ এখানে যে অর্ডিনেটটা লাগছে আমার, এখান থেকে আমি এক্স এর ভেরিয়েবল নিয়ে আমি একটা ইকুয়েশন লিখলাম, যেটাতে আমি বাউন্ডার এখানে যেটা লিখছি এখানে এখান থেকে শুরু করলাম, কিন্তু আমি ইকুয়েশনটা স্টপ করবো এই পর্যন্ত, কারণ এরপরে আমার এই শেয়ারটা আর স্টিলটা লাগবে না। এই দুটাকে আমরা কম্বাইন করেছি এখানে, এইভাবে দেখো। এখানে তাহলে এটা হচ্ছে টরশনের জন্য যে স্টিলটা দিস, এটা হচ্ছে লাগে আমাকে ফেসে, অর্থাৎ এক্স ইকুয়াল 0 হলে এটা 0 হয়ে যায়, অর্থাৎ আমি তাহলে ওই ফেসে আমি এই স্টিলটা লাগছে, প্লাস ফেসে যদি আমি চিন্তা করি এক্স ইকুয়াল টু, এটার বাউন্ডারি কন্ডিশন, এই ইকুয়েশনের বাউন্ডারি কন্ডিশন হচ্ছে এক্স শুড বি গ্রেটার দ্যান 0, শুড বি লেস দ্যান ইকুয়াল টু 4.26, এই তো এখানে, অর্থাৎ এক্স শুড বি গ্রেটার দ্যান or less than 4.2, এই রেঞ্জের মধ্যে এই ইকুয়েশনটা ভ্যালু, ইকুয়েশন ভ্যালু আমরা কিভাবে দেখি, এক্স যখন 0 দিচ্ছি আমরা দুইটা ক্ষেত্রে একবারে ফেসে পাবো, 0 দেওয়ার সাথে একটু ফেসে আমার যে পরিমাণ স্টিল লাগে সেই এক্সপ্রেশনটা পাই যাবো, অর্থাৎ দিস প্লাস দিস দুটা যোগ হয়ে যাবে। এখন এক্স যখন আমি 4.26 বসাচ্ছি তাহলে কি হবে, এখানে এক্স 4.26 বসাও, তাহলে 1 মাইনাস দিস, মানে আমি ওই ঠিক ওই পজিশনে আমি এই স্টিলটা পাবো, প্লাস ওই পজিশনে যখন 4.36 বসাবো তখন কি হবে, এটা 1 হয়ে যাবে, অর্থাৎ এটা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ এরপরে আমার
আর এর কোনো কন্ট্রিবিউশন থাকবে না। এইভাবে এই ইকুয়েশনটা সাজানো হয়েছে। আবার ফর এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 4.26 এন্ড লেস দ্যান ইকুয়াল টু 14, এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, শুধু তাহলে আমার স্টিলটা থাকছে শুধু এই পোরশনটা, অর্থাৎ এই পোরশনটা থাকবে, অর্থাৎ 0.0678 s 1 x/4, অর্থাৎ x ইকুয়াল টু আমি এটা বসানোর সাথে আমি ঠিক ওই পজিশনে স্টিলটা পাবো, এবং যখন x ইকুয়াল টু 14 বসাবো তখন আমি 0 হয়ে যাব। অর্থাৎ তাহলে আমি যেহেতু দুটো একই ট্রেন্ডে ভ্যারি করছে এবং লিনিয়ারলি ভ্যারি করছে, সুতরাং আমরা একটা সুন্দর ইকুয়েশন এটাকে সেট করতে পারি উইথ দা বাউন্ডারি, টু বাউন্ডারি কন্ডিশন। এই এক্সপ্রেশনটা x ইকুয়াল টু 4.26 পর্যন্ত দুটাই থাকবে, যখন গ্রেটার দ্যান এটা হয়ে যাচ্ছে তখন এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, কারণ আমার এরপরে আর ওই শেয়ার, আমার শেয়ারের জন্য, নর্মাল শেয়ারের জন্য কোনো স্টিল লাগবে না। এইভাবে আমি ইকুয়েশনগুলো সেট করে নিলাম। আচ্ছা, এখন এই পাশে আমি কি স্টিল ইউজ করব তার উপর আমার নির্ভর করবো। আমি যেহেতু আমি আগে ধরে নিচ্ছি 2 লেগ স্টিল আমরা ইউজ করছি। আচ্ছা, এবং যদি আমরা এখানে যেমন 4 নম্বর বার ইউজ করেছে, তাহলে কি হবে, এই ভ্যালুটা হবে দুটা লেগ, এই টোটালটা রিপ্রেজেন্ট করছে দুটা লেগ, অর্থাৎ 2 × 0.4, 4 ইঞ্চেস স্কয়ার। তাহলে আমি ওই সাইডটা 4 ইঞ্চেস স্কয়ার পেয়ে গেলাম। এখন তাহলে আমার 280 প্লাস AB ইকুয়াল টু 0.4 ইঞ্চেস স্কয়ার। এখন এই সাইডটা আমার ইকুয়েশন গুলো এই সাইড জানা হয়ে গেল। এখন x বসানোর সাথে সাথে ইউ উইল গেট দ্য ভ্যালু অফ s, এখান থেকে স্পেসিং বাড়ে যাবে, এবং যতক্ষণ পর্যন্ত আমি x এই রেঞ্জের মধ্যে আছে তখন এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব, যখন আবার বিয়ন্ড এর বাইরে চলে যাবে তখন আমরা এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব, এবং করার পর আমি এই স্পেসিং গুলো ক্যালকুলেট করব। SD বলতে বোঝাচ্ছে যে ইফেক্টিভ ডেপথ, অর্থাৎ 1.79 ফ্রম দ্য ফেস ডি ডিসটেন্স দূরে, ওখানে x এর মান বসানোর সাথে আমার স্পেসিং আসবে 5.39 ইঞ্চ। সিমিলারলি S2 বলতে ফেস থেকে 2 ফুট দূরে যদি আমি x এর মান 2 বসাই, দেন অটোমেটিক্যালি ওই ফর্মুলা থেকে আমার আসবে 5.52 স্পেসিং চলে আসবে, স্পেসিং। আবার s ইকুয়াল টু 4, অর্থাৎ s ইকুয়াল টু 4 সাইড থেকে, অর্থাৎ ফেস থেকে 4 ফিট দূরে, অর্থাৎ পুট x ইকুয়াল টু 4, সাথে তোমার স্পেসিং চলে আসবে 7.19। তাহলে আমার 4.26 পর্যন্ত আমার এই স্পেসিং গুলো লাগছে। আবার s ইকুয়াল যখন আমি 6 বসাচ্ছি তখন, অর্থাৎ ফেসের থেকে আমার 6 ফিট দূরে স্পেসিং আসবে, তখন নিচের ফর্মুলাটা ইউজ হবে, আগের ফর্মুলাটা তখন আর লাগছে না, কারণ আমার বাউন্ডারি কন্ডিশনে 6 ফিট হচ্ছে এটার মধ্যে পড়ে, এটার মধ্যে পড়ে, যেমন 6 ফিট এই রেঞ্জের মধ্যে। তাহলে আমি এখান থেকে x এর মান বসানোর সাথে, এটা তো 0.4, x এর মান বসানোর সাথে আমি উইল গেট দা s ভ্যালু। এইভাবে তুমি 10 পর্যন্ত আমি এটা বের করে রাখবো। আচ্ছা, দি ভ্যালুস অফ s আর প্লটেড ইন ফিগার 8.30e, সেটা আমরা ওখানে পরে দেখবো, ফিগারে প্লট করা আছে, আমরা আগে দেখে আসছি। এখন তুমি খুঁজো, এই যে স্পেসিং গুলো তো আমি থিওরিটিক্যালি বের করলাম, দেন হোয়াট ইজ দ্য ACI রিকমেন্ডেশন। তুমি ম্যাক্সিমাম স্পেসিং এর ফর্মুলা আছে, যেমন টরশন রেইনফোর্সমেন্টের জন্য s ইকুয়াল শুড বি লেস দ্যান ইকুয়াল টু ph/8, এটা একটা রিকোয়ারমেন্ট আছে, আর বেশি তুমি হতে পারবে না। অর্থাৎ তোমার ফর্মুলাটা যাই বের করো, ইট ক্যান নট বি মোর দ্যান 7.25 ইঞ্চ, আর বেশি, অর 12 ইঞ্চ। এটা হচ্ছে টরশনের রিকোয়ারমেন্ট। আর শেয়ারের রিকোয়ারমেন্ট হচ্ছে s শুড বি লেস দ্যান ইকুয়াল টু d/2 শুড বি লেস দ্যান ইকুয়াল টু 24 ইঞ্চ। তো এখান থেকে আমি পাচ্ছি 10.75। যেহেতু এটা কম্বাইন্ডলি আমরা চিন্তা করছি, তাহলে এই কয়টার মধ্যে সবচেয়ে কম হচ্ছে 7.25, অর্থাৎ এখান থেকে আমি পেলাম s ইকুয়াল টু 7.25। অর্থাৎ আমি এই স্পেসিং, আমি যদি এখানে ফিরে যাই, আমি ডি ডিসটেন্স দূরে এটা দিতে পারবো, তারপর 2 ডিসটেন্স দূরে আমার 2 ফিট দূরে এটা দিতে পারবো, 4 ফিট দূরে আমি এটা দিতে পারবো, তারপরে এর বেশি আমি দিতেই পারবো না, কারণ আমার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে আমার 6.25, এর বেশি আমি দিতেই পারবো না। তাহলে আমি যদি এখন ফিগারে যাই, ফিগার আসো এখানে, তাহলে প্রথমে, এবং স্পেসিং এর নিয়ম হচ্ছে প্রথম স্টিরাপটা যেটা দিতে হয় এটা s/2 ডিসটেন্স দূরে দিতে হয়, অর্থাৎ স্পেসিং আমার হচ্ছে 5 ইঞ্চি ধরো, তার 2.5 ইঞ্চি দূরে, ওটাকে রাউন্ড আপ করে ওরা 2 ইঞ্চি দিয়েছে, প্রথম স্টিরাপটা বসালো 2 ইঞ্চি দূরে, তারপরে 9টা @ 5 ইঞ্চি বসালো, তাহলে এখান থেকে 4 ফিট পর্যন্ত চলে আসলো। তারপরে তোমার বাড়াতে পারবে না, 7.25 এর পরে তো যেতেই পারবে না, এটা কন্টিনিউয়াস স্পেসিং দেওয়া হলো। আর দিস ইজ দ্য থিওরিটিক্যাল রিকোয়ারমেন্ট। এই যে তুমি যেটা থিওরিটিক্যাল বের করছো, s ইকুয়াল টু 2 হলে কত হবে, 4 হলে কত হবে, 6 হলে কত হবে, 9 হলে কত হবে, 8 হলে কত হবে, এই অনুযায়ী বসালে এটা এ হয়।
কিন্তু এটা তো প্র্যাকটিক্যাল না যে প্রতি যা তুমি 1 ইঞ্চি বাড়ায় বসাবে, নট নেসেসারি। প্রথমটা বসালে ক্রিটিক্যালে যেটা আসবে তার থেকে তুমি s/2 ডিস্টেন্স ধরে প্রথমটা বসাবা, তারপরে কতগুলো স্পেসিং বসালে তারপর আরো ভ্যারি করতে পারো। এরকম কয়েকটা স্টেপে ভ্যারি করে, এখানে যেমন 2 স্টেপে ভ্যারি করা আছে, একই স্টেপে ভ্যারি করে, যেহেতু 4 ফিটের মধ্যেই পরে আর ম্যাক্সিমাম স্পেসিংটা কম এখানে গাইড করছে। সুতরাং এরা এখানে 9টা একই 5 ইঞ্চি দিয়ে তারপরে বাদ বাকি এগুলা 6.25 ইঞ্চি বরাবর এই স্টিরাপ গুলা স্পেস করেছে। তাহলে আমরা এই পর্যন্ত স্পেসিং গুলা, যদি এটা থিওরিটিক্যাল আমি ক্যালকুলেশন করলাম, তারপর প্র্যাকটিক্যাল জাজমেন্ট অ্যাপ্লাই করে আমরা এইভাবে স্টিরাপ গুলা স্পেস করতে পারি এবং ম্যাক্সিমাম স্পেসিং রিকোয়ারমেন্ট গুলা দেখলাম, দেখে আমরা এটা বের করব। এখন কত পর্যন্ত এটা নিয়ে যাবো? এটা কি 14 ফিট দিকে নিয়ে যাবো না আরো আগে টার্মিনেট করা যাবে? তো এটা বলা হচ্ছে, আমরা এখানে কতগুলো জিনিস পেয়েছেন। এখানে স্পেসিং সম্বন্ধে বলা আছে, যেটা আমি মুখে এক থুমরে বললাম, যে অ্যাকর্ডিং টু কোড স্টিরাপস মে বি ডিসকন্টিনিউড at the point v less than equal to 5 vc/2, অর্থাৎ 4.9 feet from the span center line, or bt/d 2.8 feet past the point at which t is not triggered. আমরা জানি যে যখন 5 vc হয় তখন থিওরিটিক্যাল লাগে না, কিন্তু 5 vc/2 পর্যন্ত মিনিমাম একটা দিতে হয়, যেটা 7.25 ইঞ্চি একটা রিকোয়ারমেন্ট। আর টরশনের জন্য রিকোয়ারমেন্ট ওই যে থ্রেশহোল্ড যে ভ্যালুটা ওই পর্যন্ত তোমাকে নিয়ে যেতে হবে, এটা থিওরিটিক্যাল পয়েন্ট। এবং তারপরেও তোমাকে bt/d, যেটা এই ক্ষেত্রে 2.8, কেমন করে হচ্ছে, বিটি হচ্ছে 1 ফিট 12 ইঞ্চি ছিল বিমের উইথ, 12 ইঞ্চি প্লাস ডি আছে 1.79, তাহলে 2.79, অর্থাৎ 2.8 ফিট পাস্ট দ্য পয়েন্ট অ্যাট হুইচ টিইউ ইজ লেস দ্যান, এটা হচ্ছে তোমার 6.4। এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করেছি আগে, 6.4। অর্থাৎ তুমি যেই জায়গায় তুমি 6.4 অর্ডিনেটটা পাচ্ছ, সেখান থেকে পরে আবার 2.84 পর্যন্ত তোমাকে স্টিলটা কন্ট্রিবিউট করে নিতে হবে। তারপরে তুমি দাও না দাও, দ্যাট উইল নট ইউর হেড, তখন আর কোনো সমস্যা হবে না। তো এইভাবে তোমাকে এটা প্লেস করতে হবে স্টিলগুলা। এর মধ্যে আবার আছে মিনিমাম রিকোয়ারমেন্ট। তুমি তো দিলে 0.4 ইঞ্চি স্কোয়ার, এটা মিনিমাম কন্ডিশনটা ফুলফিল করছে কিনা। এসি কোডের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে শিয়ার স্টিলে 0.75 রুট এ প্রাইম সি BWS/FYT, and এটা যদি ক্যালকুলেট করো এটা হয় 0.074 ইঞ্চি স্কয়ার। আমরা দিচ্ছি অনেক বেশি, 0.4 ইঞ্চি স্কয়ার। it should be greater than equal to 50 BWS/FY, এটা করলে 0.07 আসে, অর্থাৎ আমরা এর থেকে অনেক বেশি দিচ্ছি। সুতরাং মিনিমাম যে এরিয়া রিকোয়ারমেন্ট এটা ফুলফিল করে গেছে। এইভাবে তোমাকে শিয়ার স্টিলগুলা বসাতে হবে। এইবার আমরা লংজিটিউডাল স্টিলে আসি। আমরা জানি যে শিয়ারের তো ম্যাক্সিমাম কভার করে আপ টু 85%। ইন অ্যাডিশন লংজিটিউডাল বারও কিন্তু তোমার শিয়ার তোমার মিটিগেটে, টরশন মিটিগেটে হেল্প করে, এবং এটা 15% বেশি হয় না। তো আমরা এর ফর্মুলাও জানি, এটা এট এ ডিস্টেন্স ডি। এখন এই যে AT/AS তুমি যেটা বের করেছিলে 0.0384, হ্যাঁ, এটা হচ্ছে দ্যাট ওয়াজ ফর এই ভ্যালুটা ছিল এটা সিঙ্গেল ইয়ার জন্য, এটা সিঙ্গেল ওয়ালের জন্য। তো আমি যেহেতু লংজিটিউডাল স্টিলে আসছি, এটা আমি নিব, কিন্তু এটা ছিল জাস্ট এট দ্য ফেস অফ দ্য ওয়াল, কিন্তু আমার এই ভ্যালুটা ছিল টরশনের AT/S। কিন্তু আমাকে ক্রিটিক্যাল সেকশনে যাও, ক্রিটিক্যাল সেকশনে ভ্যালু হবে 1 মাইনাস 1.79/14, অর্থাৎ যেভাবে, অর্থাৎ 14তে যদি এটা হয় তাহলে মানে ওখান থেকে 12.21, ওখানে কত হবে, অর্থাৎ ওই জায়গায় স্টিলের ক্রিটিক্যাল সেকশনে তোমার স্টিলের রিকোয়ারমেন্ট এত, এটাকে এটা গুণ করলে আসে। এটা হচ্ছে আমার ফেসের রিকোয়ারমেন্ট কনসিডারিং টরশন 0.0384, আর AT/S ভ্যালু এট এ ডিস্টেন্স দিতে অবশ্যই কমবে, এটা 0.0335 পেলাম। আচ্ছা, এখান থেকে তুমি AL বের করো। ফর্মুলাটা হচ্ছে AL AT/S PH FYT/FY cos স্কয়ার থিটা। তো এই এলাতে একই স্টিল হলে এটা 1, PH আমার আগে বের করা আছে 58, cos স্কয়ার থিটা ওটা 1 হচ্ছে, অর্থাৎ আমার স্টিল লাগে 1.94 ইঞ্চি স্কয়ার। আচ্ছা, এখন AL মিনিমাম, এটা হচ্ছে কোডাল ভ্যালু। AL মিনিমাম এই দুটা ফর্মুলা থেকে যেটা কম সেটা হবে মিনিমাম, নট বেশি, কমটা এটা বলা আছে যে সবচেয়ে এই দুটার মধ্যে এটা মিনিমাম যেটা কম সেটাকে তোমাকে কনসিডার করতে হবে। তাহলে এটা ফর্মুলা দিকে এই দুটার
মিনিমাম ফর্ম, এই দুটা কিন্তু সেম, প্রথম দুটা পার্ট, দুটা ফর্মুলার সেম। এখানে আছে AT/S আর এখানে আছে 25 BW/FYT, এদিকেও পিএইচ আছে, এখানে পিএইচ আছে, এখানে আর এখানে, এগুলা সেম। অর্থাৎ এই দুটার মধ্যে যেহেতু কম সিলেক্ট করতে যদি চাই, দুটার মধ্যে কম নিতে চাই, যেটা এটার ভ্যালু বেশি হবে সেটাই গাইড করবে। তো এখানে তাই ইকুয়েশন 1 উইল গিভ দ্য লোয়ার ভ্যালু অফ এল, কারণ এই জিনিসটা বেশি। কারণ BWD এই যে তোমার 25 BW/FYT এই ভ্যালুটা হচ্ছে 0.005, আর ATS/PH এই ভ্যালুটা হচ্ছে তোমার 0.335। তাহলে এটা যেহেতু বড়, তাহলে এটাতে আমি কম ইয়া পাবো, এটাই হবে তোমার কন্ট্রোল, এটা কন্ট্রোল করবো। অর্থাৎ ইকুয়েশন 1 উইল গিভ দ্য লোয়ার ভ্যালু অফ এল। এরপরে আবার এসআই কোড কি বলছে, যে এস শুড বি, এই যে তুমি লং স্টিল গুলো বসাবে, ইট শুড বি লেস দেন ইকুয়াল টু 12 ইঞ্চ, 12 ইঞ্চির বেশি হতে পারবে না, এবং ডায়া অফ দা বার 380 ইঞ্চ বেশি হতে পারবে না, কম হতে পারবে না। এবং এই দুটার মধ্যে, এটা দুটার থেকে যেটা বড় সেটা নিতে হবে। যেমন দুটা কন্ডিশন বলা আছে, ক্যানট বি লেস দেন 380 ইঞ্চ বার, অর্থাৎ 3 নম্বর বারের কম হতে পারবে না, এবং ক্যানট বি লেস দেন 0.042 into S, while S is the spacing of the stirrup. আমার স্পেসিং হচ্ছে 7 ইঞ্চি, এখানে বসাই দিলে আছে 0.2 ইঞ্চ, 29 ইঞ্চ, আর এটা 0.38, তাহলে এটা আমাকে গভর্ন করছে। অর্থাৎ কমপক্ষে তোমাকে 3 নম্বর বার ইউজ করতে হবে আগে তোমার লং স্টিল হিসাবে। এবং এটা যদি বের করতে যায় স্টিল হিসাবে, মানে ও সাইজ 300 তার কম তুমি ইউজ করতে পারবে না। এখন আমার কোনটা গাইড করলো, 1.94 ইঞ্চেস স্কয়ার স্টিল, এটা আমরা এখানে পেলাম 1.94 ইঞ্চেস স্কয়ার স্টিল। আর এই দুটাতে যেটা বের করলো, এটা তোমাকে গাইড করছে না, আমাকে এই স্টিলটা গাইড করছে। তুমি এই দুটা বের করে নাও, এটা হবে ম্যাক্সিমাম। তো এটাকে আমি যদি বসাতে চাই, তাহলে আমি এরিয়া অফ স্টিল পেয়ে গেলাম, লঞ্চুলা বারের এরিয়া লাগবে 1.94 ইঞ্চেস স্কয়ার, এক, আর 3 নম্বর বার ইউজ করতে হবে। এবং আরেকটা শর্ত হচ্ছে 12 ইঞ্চির বেশি স্পেসিং হতে পারবে না। আরেকটা শর্ত হচ্ছে থ্রুআউট দ্য পেরিমিটার ইউনিফর্মলি তোমাকে স্পেস করতে হবে। তো এগুলো সব মাথায় নিয়ে এসছে। তাহলে reinforcement will be placed at the top, at the mid depth and bottom of the member, অর্থাৎ 3 লেয়ার ইউনিফর্ম ডিস্ট্রিবিউট যেহেতু করতে হবে, আমি উপরের লেয়ারে দেবো, মাঝে দেব, এবং বটমে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটে দেব, ইউনিফর্ম করে দেবো। তাহলে আমাকে প্রতি লেভেলে আমাকে কত স্টিল দিতে হবে, 1.94 লাগছে, 3 ভাগ করে দাও, 0.65 ইঞ্চেস স্কয়ার স্টিল আমাকে প্রতি লেভেলে দিতে হবে। অর্থাৎ টপে এত দিতে হবে, বটমে এত দিতে হবে, এবং মাঝখানে এই পরিমাণ স্টিল দিতে হবে। তো 2 নাম্বার 6 বার যদি আমি প্রোভাইড করি প্রতি লেভেলে, এরিয়া হয় 0.88 ইঞ্চেস স্কয়ার, এটা গ্রেটার দ্যান 0.65 ইঞ্চেস স্কয়ার, উইল বি ইউজড at the mid depth, and the reinforcement to be placed for flexure will be increased by 0.65 inches square at the top and bottom of the member. এখন দেখো, তাহলে আমার মাঝে যেহেতু ফ্লেক্সাল স্টিল লাগে না, তার মাঝে স্টিল এটা ডাইরেক্টলি দুটার নাম্বার 6 বার দিয়ে দিলাম, এটা ফুলফিল করে গেল মাঝেরটা। আর তোমাকে যেটা টপ এবং বটমে তো আমার স্টিল ইনি লাগেই, টপ এবং বটমে আমাকে মিনিমাম একটা স্টিল দিতে হয়, ফ্লেক্সাল স্টিল গুলা, তার সাথে এই 0.65 গুলা অ্যাড করে দিতে হবে উপরে এবং নিচের সারিতে, আর মাঝখানে দুটা নাম্বার 6 বার দিয়ে দিলে দ্যাট উইল বি ইয়োর সলিউশন। কথাবার্তা গুলা, adequate reinforcement embedded must be provided past the face of the column to fully develop FY in the bars of that section. এবং তুমি যে লঞ্চনা বার গুলো ওখানে দিচ্ছ, এমনি যেমন লঞ্চনা বারকে আমাকে ইয়ে করতে হয়, ডেভেলপমেন্ট লেন্থ গুলো ইনশিওর করতে হবে, আর এটাও যেহেতু লঞ্চনা বার এবং এটা টর্ক রোধ করতে হবে, তো সুতরাং তোমাকে অবশ্যই এটারও ডেভেলপমেন্ট লেন্থ ক্রিটিক্যাল সেকশনে আর ডেভেলপমেন্ট লেন্থ গুলা ইনশিওর হচ্ছে কিনা এটাকে তোমাকে চেক করতে হবে। সো দিস ইজ ইয়োর কমপ্লিট সলিউশন অফ এ টরশন প্রবলেম। এর মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে বলো, আমরা এটা আলাপ করি, তারপর আমরা জয়েন্টে চলে যাব। বলো, কোনো সমস্যা আছে কিনা, প্রবলেম? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রবলেম, টরশনের একটা সুন্দর প্রবলেম তোমাদের বই করা আছে। আমরা এই প্রবলেমটা এখানে বিস্তারিত আলাপ করলাম, 1 ঘন্টা টাইম লাগলো। এখন তোমরা দেখো, কোনো সমস্যা থাকলে বলো।
এটা একটা ক্লাসিক্যাল প্রবলেম, এমন কিছুই নাই, কঠিন কিছু নাই, কতটা স্টেপ গুলা ফলো করতে হবে। স্যার একটু সমস্যা ছিল স্যার। বলো স্যার, মানে এটা প্রাইমারি কি বলে টর্শন নাকি সেকেন্ডারি টর্শন, মানে এটা কিভাবে বুঝবো স্যার? এটা তো প্রশ্নে স্যার বলে দেওয়া ছিল। বলা থাকবে কেন তাহলে স্যার তোমাদের ডেফিনেশনটা বের করো, এটা প্রাইমারি না টর্শন না সেকেন্ডারি টর্শন, বলো। তুমি না পড়লে তো কিছুই পারবে না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রাইমারি টর্শন? যে টর্শনের দ্বারাই স্ট্রাকচারটা টিকে থাকে। এখানে যদি তুমি এখানে যদি তোমার টর্শন রেনফোর্সমেন্ট যদি না দাও এবং টর্শন যদি ফুললি ডেভেলপ করতে না দাও, তাহলে তো এটা ভেঙে পড়ে যাবে, এই ক্যান্টিলিভার টর্শন থাকবে না। আর এখানে যদি আরেকটা বিম থাকতো, এখানে যদি তোমার এখানেও কন্টিনিউটি যদি স্টিল তুমি কমও দাও, এটা ক্র্যাক হতে পারে কিন্তু স্ট্রাকচার ভেঙে পড়বে না, তখন দ্যাট উইল বি দ্য সেকেন্ডারি টর্শন। তুমি প্রথমে তো পড়ে আসতে হবে হোয়াট ইজ প্রাইমারি টর্শন এবং হোয়াট ইজ সেকেন্ডারি টর্শন, এবং আমি প্রথমে এটা বিস্তারিত আলাপ করে আসছি, এবং ইউ রিকল দ্যাট প্রাইমারি টর্শন এবং সেকেন্ডারি টর্শনের ডেফিনেশন। জি স্যার, এটা বুঝছি। আরেকটা ছিল স্যার, এক্সিস্টেন্সটা নির্ভর করে টর্শনের উপর, তাছাড়া স্ট্রাকচারটা টিকবে না। এটা হচ্ছে প্রাইমারি বা ইকুইভ্যালেন্ট টর্শন। বলো। আর জি স্যার, এটা বুঝছি। আর একটা স্যার, ওই যে ওই জায়গাটা বুঝি নাই স্যার, টুয়াইস এটি প্লাস এভি ইজ ইকুয়াল টু মানে 2 * 0.20, মানে এটা মানে কনসেপ্টটা স্যার আমি ধরতে পারি নাই। কোন জায়গায় বলো? স্যার ওই যে স্টিল এরিয়াটা বের করলেন না, 2 * 0.20, এটা টুয়াইস এটি প্লাস এভি, মানে স্যার এটা তোমরা তো শেয়ার ডিজাইনই করনি, তাহলে তোমরা তো বিমের শেয়ার ডিজাইনই করো না। এটা বলো তো, যে প্রশ্নটা বললো সাদিয়া, বলো তো, এটা বলতে পারো উত্তর? বলো দেখি একটু, আমি আর স্লাইডে যাই। এই যে এটা তো, জি স্যার, জি স্যার, আমি বলো তো সাদিয়া, বলো দেখি এটা পারো? আমি যে 2 লেগ একটা স্টিল ইউজ করছি এবং সেটা কমন, এবং এই স্টিলটা দিয়ে, স্টিরাপটা দিয়ে আমি টর্ক এবং শেয়ার দুটাই রেজিস্ট করছি, এবং সেটা যেহেতু 4 নম্বর বার ইউজ করেছি, সুতরাং 2 * 0.2 = 0.4 ইঞ্চেস স্কয়ার। এটা বুঝাও বলো সাদিয়া, বা অন্য কেউ পারলে বলো, যেটা অ্যারাইজ করছে, বলো তো। শেয়ার ডিজাইন কি শিখলে একদিন বলো তোমরা? স্যার শেয়ার ডিজাইন এটা বুঝছি স্যার, কিন্তু মানে এই জায়গাটায় মানে টুয়াইস এটি প্লাস এভি, মানে এটা টুয়াইস এটি বলতে তো এটা বলা হচ্ছে এটার সিঙ্গেল লেগ হিসাবে এটা ফর্মুলাটা বিল্ট ইন আছে টরশনের জন্য। এটা বারবার বলা হচ্ছে, একটা ওয়াল ধরে আমরা ডিজাইন করি, একটা ওয়াল, সিঙ্গেল ওয়াল কনসিডার করা হয়, কিন্তু স্টিরাপ যখন আমরা প্লেস করি, দুই লেগের কমে তো আমার স্টিরাপ হয় না, যার জন্য যেটা করতে হয় 2 লেগ, এই জন্য যেটা সিঙ্গেল হিসাবে করা আছে, এই জন্য 2টা গুণ করে নিই। এটা ডেজিগনেশন আমরা 2টা গুণ করে দেখায়, এটা যেন কনফিউশন না হয়। আর এভি তো আমরা এটা ইনবিল্ট, 2 এর কম হবেই না, এটা আমরা এই জন্য এভি, এই দুটা যেতে এক জাতীয় করতে হবে। এটা সিঙ্গেল লেগ আর এটা হচ্ছে ডবল লেগ, এটা এক জাতীয় করতে হলে 2টা গুণ করে দিতে হবে। তাহলে দুটাই এখন ইন্ডিকেট করছে, দুটাই মানে 2 লেগ স্টিরাপ, এবং 2 নম্বর বার হলে 2টা লেগ ধরা পড়বে, সেখানে 0.4 ইঞ্চেস স্কয়ার হবে। এবার বুঝতো? জি স্যার। আরেকটা স্যার ছিল, আরেকটা প্রশ্ন ছিল স্যার, ওই ফার্স্টের দিকে স্যার আমরা যখন লোড ক্যালকুলেশন করলাম, হ্যাঁ চলো আমরা স্যার ওই চলো আগে ওখানে যাই। হ্যাঁ এখানে নিচে স্যার লোড ক্যালকুলেশন না স্যার, সমস্যা না স্যার, এই যে এখানে স্যার 1.6 WL, সরি এখানে স্যার এই যে 50 পাইছি স্যার একটা স্ল্যাবে। জি স্যার, সেটা আবার বিমের সাথে আবার যোগ করলাম কেন? বিমের কারণ তোমার যদি না ওটা কনফিউশন, অথবা ওটা বিমে স্ল্যাবের সাথে ধরছে, ওটা যদি মনে করো যে এটা রিপিট হচ্ছে, বাদ দিতে হবে। জি স্যার, রিপিট হচ্ছিল, এটাই স্যার, এটা কনসেপ্টের ব্যাপার, ওটা কিছুই না। ওটা 2 জায়গায় ধরছে, ওটাকে আলাদাভাবে এখানে ধরে নিচ্ছে, ইউ ক্যান ইগনোর, নো প্রবলেম। যেহেতু আমি স্ল্যাবের সাথে যদি পুরাটা ধরে থাকি, আবার বিমের জন্য কেন ধরতে যাবো? এটা একটা আর্গুমেন্ট, তুমি নাও ধরতে পারো, এটা কনফিউশন হতে পারে, এটা জাস্টিফাই। তুমি ধরলে ধরো, ওরা ধরছে ধরো, না ধরলে মানে স্যার ওই যে ডাবল ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, তো এর জন্যই স্যার। হ্যাঁ না, ওটা বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। আর বলো কারো, এতগুলা ছেলেমেয়ের মধ্যে ও একাই তো অত প্রশ্ন করে বা বুঝুক না বুঝুক বলে, কিন্তু অন্যরা কিছুই বলো না কেন? হ্যাঁ বুঝতে পারছো? পড়ে টরে আসতে হবে তো, এটা একটা বড় প্রবলেম। অনেক সময় পরীক্ষায় থাকে কিন্তু, হ্যাঁ। এবং এই ফর্মুলা গুলা সুন্দর করার জন্য তোমার জন্য আরো সুবিধা হয়ে গেছে। অর্থাৎ তোমাকে যদি বলা হয় ঠিক আছে, আমি বিমের ফেস থেকে 5 ফিট দূরে আমি ইউ ফাইন্ড দ্য স্পেসিং অফ দ্য স্টিরাপস, কিছুই প্রবলেম বললাম যে ডিজাইন বাদ দিয়ে বললো যে এরকম টরশন
এই বিমে তোমার 5 ফিট দিতে আমার টরশন রেনফোর্সমেন্ট কত দরকার হবে, তাহলে এই ফর্মুলা তুমি ফাইন্ড আউট, পুট দ্য ভ্যালু অফ x ইকুয়াল টু 5, সাধারণত তোমার স্পেসিং চলে আসবে। আর যখন ডিজাইন বলে তখন তো তোমার প্রতিটা স্টেপে স্টেপে দেখবা যে এতক্ষণের মধ্যে কত লাগছে, এইভাবে তুমি ভাগ করে দিয়ে দিবা। ও স্যার আর একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার। ওই যে লাস্টে যখন বের করলাম যে 0.65, এটা তো স্যার মাঝখানে লাগবে না, সো উপরে নিচে স্যার দুই জায়গায় 65 করে বাড়ায় দিব। হ্যাঁ বলো। তো স্যার আমরা মাঝে দিতেছি কেন? আমরা তো স্যার উপরে নিচেই দিয়ে দিতে পারি, তো স্যার মাঝে দেওয়ার কি দরকার? না তুই পড়োনি তো, নিয়ম হচ্ছে তোমার 12 ইঞ্চির বেশি হতে পারবে না স্পেসিং। এই যে রিকোয়ারমেন্ট আছে, তাহলে স্যার আমরা সাইজ কমায় দেই। সাইজ মানে মাঝেই কেন দেওয়া লাগবে স্যার? সাইজ কমায় দিলে তো বার আরো বেশি আসবে। তোমার দুটা রিকোয়ারমেন্ট, যে থ্রু আউট দ্য পেরিমিটার ইউনিফর্মলি দিতে হবে, ইকুয়াল ডিস্টেন্সে বসাতে হবে, এই ধরনের মানে ইট শুড বি ডিস্ট্রিবিউটেড অ্যারাউন্ড দ্য পেরিমিটার অফ দ্য সেকশন। এখন করতে যায় তোমার যেহেতু 24 ইঞ্চি, এটা যেহেতু সেকশনটা খালি 12 ইঞ্চি থাকতো ডেপথ, তাহলে আমি উপরে নিচে দিয়ে দিতাম, আমার কন্টেন্টটা ফুলফিল হয়ে গেল, 12 ইঞ্চির বেশি দূরত্ব হলো না। যেহেতু আমার 24 ইঞ্চি আছে, মাঝে যদি আমি একটা লেয়ার দিই, তাহলে না স্টিলের একটা চারটা স্টিলের দূরত্ব যে তোমার 12 ইঞ্চি, ওটা ফুলফিল করছে। বুঝতে পারছো? অর্থাৎ আমার স্টিলটা উপরে নিচে মাঝে, অর্থাৎ আমার থিম হচ্ছে থ্রু আউট দ্য পেরিমিটার এটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করতে হবে। এই তাহলে আমরা একটু, তোমরা 2-3 মিনিটের গ্যাপ নাও, আমরা এখন ডিজাইন অফ জয়েন্টে চলে যাব। আচ্ছা, আরেকটা প্রবলেম কথা বলি, এটা তোমাদের বইয়ে আছে, আমার এখানে করা ছিল, তোমার জাস্ট আমি বুঝাই দিই একটু। এই বিম অফ রেক্টেঙ্গুলার ক্রস সেকশন, এটা হচ্ছে তোমার ওয়াটার এক্সাম্পলের, আমি যেটা দেখছি তোমাদের বইয়ে 15th এডিশনে, দেখো যাদের কাছে বই আছে, এই প্রবলেমটা হচ্ছে 8.2 সম্ভবত। টরশন আমি দেখি, ডিজাইন অফ art, design for torsion 251. তোমরা 15 এডিশন পেজ 270 তে দেখো, এখানে এক্সাম্পল 1 এ আছে এক্সাম্পল 8.2, নিউমেরিক্যাল এক্সাম্পল 8.2। এই প্রবলেমটা এখানে আমার এটা 7.1 বলতে, এটা 13 এডিশনে আলোকে করা আছে। বুঝতে পারছো এটা কি বলা আছে? আমি খালি প্রবলেমটা বুঝাই দিই। এ বিম অফ রেক্টেঙ্গুলার ক্রস সেকশন হ্যাভিং, বিমটা আছে বি, উইথ অফ দ্য বিম 22 ইঞ্চ এবং টোটাল ডেপথ 15 ইঞ্চি আছে। ওটা যেমন 12 ইঞ্চি আর 24 ইঞ্চি ছিল, এটার উইথই বড় 22 ইঞ্চি এবং ডেপথ আছে 15 ইঞ্চি, ইজ টু ক্যারি এ টোটাল ফ্যাক্টর লোড অফ 3500 পাউন্ড পার ফিট and a uniform distributed load distributed over its 26 feet span। অর্থাৎ ওটা 28 ফিট স্প্যান ছিল, এখানে 26 ফিট স্প্যানের উপর একটা ফ্যাক্টর লোড কাজ করছে 3500 পাউন্ড পার ফিট। And in addition, the beam will be subjected to uniformly distributed torsion of 1750 pound feet per feet at factor loads। এছাড়াও এই বিমে 1750 ফিট পাউন্ড পার ফিট একটা ফ্যাক্টর লোড থাকে। Design the construction portion for this beam and calculate the increment of longitudinal steel needed to provide the torsion using A prime C এত and A phi এত। তাহলে আগের প্রবলেম আর এটার মধ্যে পার্থক্য কি বলো তো? এটা সহজ না আগের যেটা করলাম সেটা সহজ? এটা বলো আগে। স্যার এটাকে একটু বেশি সহজ মনে হইতেছে। কেন স্যার? এখানে কোনো স্ল্যাবের পোরশন এক্সট্রা অ্যাড করা লাগবে না, একবারে ডাইরেক্ট লোড দেওয়া আছে, সোজা কথা। এই যে ওখানে আমি যে অনেক খাটনি করে আমি ওই ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড ফ্যাক্টর লোড বের করলাম, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড টর্ক গুলা বের করলাম, আর এখানে ডাইরেক্ট ভ্যালু গুলা দেওয়া আছে। যেমন ফ্যাক্টর লোড 3500 পাউন্ড পার ফিট, টর্ক ফ্যাক্টর টর্ক 1750 ফিট পাউন্ড পার ফিট, ডাইরেক্ট দেওয়া আছে। সুতরাং তুমি ডাইরেক্টলি এই প্রবলেমটা আগে যেমন তোমাকে এগুলা আগে সলভ করে এসে বের করতে হতো, এখানে ডাইরেক্টলি বের করতে পারবে। এটাই পার্থক্য, আর কিছু। যেমন এখানে আমার কিছু করা আছে, দেখো WU এত, WTU এত,
এ প্রাইম সি এত, ডি বের করো, 15 মধ্যে আড়াই বাদ দিলাম 12.5, এটা হলো। তাহলে এখান থেকে এই দুটা নকশা পাবা সহজে। এখান থেকে এই যে 45.5 অর্থাৎ তোমার 26 ওই ফ্যাক্টর লোড গুণকে 2 দিয়ে ভাগ করলে 13 ফিটে তুমি এইরকম একটা ইনভলভ পাবে, এখানে একটা ইনভলভ পাওয়া যাবে। আচ্ছা, তাহলে ফেস অফ দা কলামে কত আর ক্রিটিক্যাল সেকশনে কত, এগুলো সব আমরা এখান থেকে বের করে নিব। তারপর আবার এই সেকশন প্রপার্টিজ গুলো বের করে চেক করো যে ওই সেকশন অ্যাডুকেট কিনা। তারপর মিনিমাল টরশন, আগে কনসেপ্ট গুলোকে বলা হতো মিনিমাল টরশন, যেটা এখানে এই 15 এডিশন বলা হচ্ছে TT8, অর্থাৎ থ্রিশোল্ড টরশন। মিনিমাল টরশন আর থ্রিশোল্ড টরশন একই জিনিস, ফর্মুলা একই, এই যে একই ফর্মুলা। এটা এগুলাতে ল্যামডা নেই, কারণ আগের বইগুলোতে ল্যামডা, এখানে ল্যামডা আছে, আগের বইগুলোতে ল্যামডা নেই, কারণ এখানে এই রিসেন্টলি কোড এটাকে রিভাইজ করে ল্যামডা ইনকর্পোরেট করার উদ্দেশ্য যে অনেক লাইট ওয়েট কংক্রিট বা অন্যান্য নেচারের কংক্রিট আমাদের ইউজ হয়, ল্যামডা এই ফর্মুলা ইট রিপ্রেজেন্টস অনলি দ্য নর্মাল ওয়েট কংক্রিট। এখানে ল্যামডা দিলে এটা জেনারেল ফর্মুলা হয়ে যায়, অর্থাৎ ল্যামডা পুট ল্যামডা ইকুয়াল টু 1, দেন ইট ইজ নর্মাল ওয়েট কংক্রিট। আর ল্যামডা বিভিন্ন ভ্যালু হলে বিভিন্ন ধরনের কংক্রিট, লাইট ওয়েট, স্যান্ড ওয়েট কংক্রিট, এগুলো সবের জন্য ওটা ইউজ করা যায়। এটা 13 এডিশনের কনসেপ্ট করা আছে, ফর্মুলা একই ভাবে তুমি পাবা। টরশন চেক করে নিলাম, স্টিরাপ গুলা বের করে নিলাম, এই যে AB/S ফর 1 লেগ, AB/S ফর 2 লেগ, এটা এক জাতীয় করে নিতে হবে। করে নিয়ে তারপর আমি স্টিরাপ রিকার্ড ফর টরশন বের করলাম, তারপর কম্বাইন করতেছি, এই যে দুটাকে এক জাতীয় করে নিলাম। করে এখান থেকে এই যে ম্যাক্সিমাম স্পেসিং গুলা বের করলাম, বের করে আমরা পেলাম নাম্বার 4 বার এট দি রেট অফ 6 সেন্টার টু সেন্টার, এটাকে আমরা পেলাম সে ক্রিটিক্যাল সেকশনে। তারপর চেক ফর মিনিমাম স্টিল রিকোয়ারমেন্ট, স্টিরাপের জন্য এই যেগুলা মিনিমাম এরিয়া অফ স্টিল আমরা চেক করলাম, আগেও করলাম, এখানেও চেক করে দেখলাম ওকে আছে। লংজিটিউডনাল স্টিল বের করলাম, এই ফর্মুলা একই ফর্মুলা দিয়ে বের করলাম। মিনিমাম AL বের করলাম, এখানে রিসেন্ট এডিশন দুটা ফর্মুলা আছে, এখানে আগে শুধু একটাই ফর্মুলা ছিল অ্যাজ পার 13 এডিশন, ওখানে বের করে নিলাম আমরা এলটা মিনিমামটা কভার করে, সেটা আমরা দেখে নিলাম। তাকে আবার কয়টা বার লাগে, 6টা বার, তাহলে আমরা এই যে 6টা বার, এদিকে 3টা এদিকে 3টা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কভার করে দেওয়া হয়েছে। সো এইভাবে প্রবলেম জাস্ট একে আলোচনা করা প্রবলেম গুলা, ইউ ট্রাই টু সলভ দিস প্রবলেম। ঠিক আছে, তাহলে আমরা এখন ইয়েতে যাব, আরেকটা ইয়ে যাব, 3 মিনিট একটু গ্যাপ নিই, আমরা আরেকটা ইয়েতে চলে যাব।
তাশরিক ভাই মিউট করেন, আপনার সাউন্ড আসতেছে। So we can start our next topic, design of reinforcement at joint. তোমরা কি এই স্লাইডটা দেখতে পাচ্ছ? নতুন স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ? নতুন স্লাইডটা? জি স্যার, জি স্যার। ডিজাইন অফ রিইনফোর্সমেন্ট এট জয়েন্ট। আমরা টরশন কমপ্লিট করলাম। আমাদের ডিজাইন অফ রিইনফোর্সমেন্ট এট জয়েন্ট, এটা আমরা নতুন একটা টপিক শুরু করছি। এটা চ্যাপ্টার 18 অফ ইওর 15 এডিশন বুকস। অন্যান্য এডিশন হয়তো অন্য ইয়াতে আছে, মোটামুটি সব আছে। সুতরাং হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলো আমরা দেখবো। যদি এখানে থিওরিটিক্যাল ডিসকাশনটা বেশি থাকবে, অর্থাৎ আমরা যে জয়েন্ট গুলা ডিজাইন করি, আমরা তো বিম ডিজাইন করে দিই, কলাম ডিজাইন করি, কিন্তু হোয়াট ইজ দ্য ডিটেইলিং রিকোয়ারমেন্ট অ্যাট জয়েন্ট দ্যাট উইল ইফেক্টিভলি ট্রান্সফার দ্য লোড, সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এটা সম্বন্ধে হঠাৎ দ্য কোডাল ডিরেকশন বা এক্সপেরিমেন্টাল এভিডেন্স বা এক্সপেরিমেন্টাল এভিডেন্স থেকে হঠাৎ দ্য সাজেশনস, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। হঠাৎ দ্য রিকোয়ারমেন্ট, সেটা বলতে প্রথম আমরা যদি দেখি, অনেক ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো আছে। মোস্ট অফ দ্য RC failures occurs not because of any inadequacies in the analysis and design of members, but because of inadequate attention to the detailing of reinforcement. এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, যে যত ফেলিওর গুলো দেখা গেছে এটা কিন্তু অ্যানালিসিস এবং ডিজাইনের কমতির কারণে বা ইনঅ্যাডিকুয়েসির কারণে হয় না,
এটা সাধারণত বেশিরভাগ ডিটেইলিং এর অভাবে বা প্রপার ডিটেইলিং এর জন্য কিন্তু এই ফেলিওর গুলো অকার করে। যেমন আমি এক্সাম্পল, যে আমি কয়টা রড এটা বের করলাম, একবারে ফর্মুলা দিয়ে হোক বা সফটওয়্যার ইউজ করে হোক সুন্দরভাবে বের করলাম, কংক্রিট আমরা এত স্ট্রেংথের কংক্রিট দিলাম, কিন্তু এই যে মেন রেনফোর্স কংক্রিটের অ্যাকশনের মেন থিম হচ্ছে দেয়ার শুড বি প্রপার বন্ড বিটুইন দ্য টু ম্যাটেরিয়াল, যাতে করে একজন একজনকে হেল্প করতে পারে, পার্টিকুলারলি কংক্রিটকে হেল্প করবে ইন রেজিস্টিং টেনশনস, এন্ড এটা কি করবে, স্টিলে করবে, এবং এর জন্য প্রাইম কন্ডিশন ইজ টু প্রোভাইড ওয়েল বন্ড বিটুইন দিস টু ম্যাটেরিয়ালস। এখন এই বন্ড তৈরির কতগুলো শর্ত আছে। ইফ there is no adequate spacing or placement of concrete around the steels, minimum একটা কংক্রিট তো লাগবে around the steels, খালি স্টিল দিয়ে রাখলে তো হবে না, so which is ensured by adequate detailing of the structure, এমন ভাবে ডিটেইলিং করতে হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে, যাতে করে প্রত্যেকটা রেনফোর্সমেন্ট এবং কংক্রিট রেনফোর্সমেন্টের সাইডে অ্যাডিকুয়েট স্পেস পায়, এটাকে করার জন্য, বন্ড তৈরি, বন্ড ফর্মেশনের জন্য। এটা করতে পারলে তোমার স্ট্রাকচার ওই যে থিওরিটিক্যাল যে ডিজাইন করলে দ্যাট শুড বি ইনশিওর। আচ্ছা, ACI detailing manual can be followed, but only the design engineer with the complete results of analysis at hand can make this judgment. এটা বলা হচ্ছে ACI ডিটেইল ম্যানুয়ালে সব বলা আছে, কিন্তু যে ডিজাইন ইঞ্জিনিয়ার সে কিন্তু তার রেজাল্ট অ্যানালিসিস যদি হাতে থাকে তাহলে কিন্তু তার উপর জাজমেন্ট অ্যাপ্লাই করতে পারে, কোন লাইটে, ইন দ্য লাইট অফ ACI ডিটেইল ম্যানুয়ালে যে নির্দেশনা আছে ওটার উপর ভিত্তি করে তোমাকে ডিটেইলিংটা করতে হবে। এটা বলা হচ্ছে স্পেশাল রিকোয়ারমেন্ট ফর ফোর্স ট্রান্সফার requires that joint details be fully specified on the engineering drawings, including bend configurations and cut-off points for main bars and the provision of supplementary reinforcement. এটা আমরা যেটা স্পেশাল রিকোয়ারমেন্ট কি দরকার, আমরা ডিজাইন বলতে একটা বিম আঁকাই দিলাম, ম্যাক্সিমাম স্টিল কত দেখাই দিলাম, বা উপরে কত স্টিল লাগলো, নিচে কত স্টিল লাগলো, স্টিল আপের সাইজ, রড কয়টা সাইজ দেখে দিলাম, কিন্তু আমাদের ড্রয়িং গুলা স্পেসিফিক এবং ডিটেলস হতে হবে। পার্টিকুলারলি জয়েন্ট গুলা সাধারণত দেখানো হয় না, আমরা ম্যাক্সিমাম পয়েন্ট রিকোয়ারমেন্টস গুলা কোথায় ম্যাক্সিমাম স্টিল আছে, ম্যাক্সিমাম ডেপথ আছে, ম্যাক্সিমাম স্টিল আছে, ওটারই সেকশন টেকশন আমরা দেখাতে অভ্যস্ত, কিন্তু মেন রেনফোর্সমেন্ট, সাপ্লিমেন্টারি যে রেনফোর্সমেন্ট থাক, এবং তারা একটা জয়েন্টে বা বিভিন্ন জায়গায় কিভাবে থাকা উচিত, কত স্পেসিং মেনটেন করে থাকা উচিত, all should be reflected in the structural drawing, তাহলে যাতে করে ফিল্ড এটাকে প্রপার ভাবে ইউটিলাইজ বা ইমপ্লিমেন্ট করা যায়। এবং কোথায় বার ইচ্ছা মতো যদি তুমি না দাও তাহলে কিন্তু ইচ্ছা মতো তারা বার কাট আপ করবে। তোমার কিন্তু ড্রয়িং এ ডিটেলস বলা থাকে যে এই বারগুলো আগে কাটা হবে না, বা এখান থেকে সাপোর্ট থেকে এত ডিস্টেন্স দূরে কাটতে হবে, সব প্রপারলি ডাইমেনশনিং যদি করা থাকে তাহলে দ্যাট কুড রেজাল্ট the good detailing, and that will help the proper bond formations and thereby designing the well designed structure. এটা হবে। এখন the basic requirements at joint, আমাদের জয়েন্টের কি রিকোয়ারমেন্টসটা কি, বেসিক রিকোয়ারমেন্টসটা কি, এখানে 2-3টা পয়েন্ট তোমাদের বলে দেওয়া আছে, আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করেছি। দেখো কি রিকোয়ারমেন্টস, all the forces existing at the ends of a member, যে কোনো স্ট্রাকচার, বিম হোক কলাম হোক, এন্ডে যে ফোর্স গুলো ডেভেলপ করছে মাস্ট বি ট্রান্সমিটেড থ্রু দা জয়েন্ট টু দা সাপোর্টিং মেম্বার, অর্থাৎ একটা মেম্বারের উপর সাপোর্ট হয়ে আছে, তাহলে এন্ডে যে মেম্বারের যে ফোর্সটা ওই সাপোর্টিং মেম্বারের ফোর্সে যথাযথভাবে ট্রান্সমিট হওয়ার ব্যবস্থা থাকতে হবে। এটা জয়েন্টের বেসিক রিকোয়ারমেন্ট। কমপ্লিট স্ট্রেস complex stress states exist at the junction of the beam and columns must be recognized in designing the reinforcement. এই যে বিম এবং কলামের যে জয়েন্ট যে কমপ্লিট কমপ্লেক্স স্টেট অফ স্ট্রেস থাকে, ওখানে কিন্তু স্ট্রেস ফরমেশনটা জটিল। আমরা কিছুক্ষণ পরে আমরা দেখবো কি ধরনের স্ট্রেস ডেভেলপ করে। এটা তোমাকে এই যে কমপ্লেক্সিটি ডেভেলপ করে, কমপ্লেক্স স্ট্রেস জেনারেশন কারণ, এটাকে অবশ্যই মাথায় রিকগনাইজ করে তোমাকে ডিজাইন করতে হবে রেনফোর্সমেন্ট। Sharp discontinuities occur in the direction of the internal forces, and it is essential to place the reinforcing bar properly anchored to resist the resulting tension. Sharp discontinuities, একটা বিম যখন যে একটা কলামে লাগলো, বিমের উইথ আছে সে 12 ইঞ্চি বাই
12 ইঞ্চি উইথ, আর কলামের উইথ আছে সে ওখানে 18 ইঞ্চি। তাহলে একই মেম্বার, একই উইথ বা একই ডাইমেনশন মেম্বার কিন্তু আরেকটা ডাইমেনশন মেম্বারকে তোমাকে ইয়ে করছে না, কানেক্ট করছে না। এই যে ডিসকন্টিনিউটি হলো, এটা স্টেজ যখন ওখানে পার হবে, এই যে শার্প একটা ডিসকন্টিনিউটি, এটা ছোট সেকশন থেকে একটা বড় সেকশনে স্টেজ ট্রান্সফার হচ্ছে। এটার সময় তোমাকে রেনফোর্সমেন্ট গুলা যে একটা আরেকটার মধ্যে পাস হচ্ছে, যেহেতু মনোলিথিক্যাল কাস্টিং হবে এবং ইট ইজ দ্য রিকোয়ারমেন্ট, তাহলে রেজাল্ট এর কারণে যে তোমার শার্প ডিসকন্টিনিউটি হয়, এই শার্প ডিসকন্টিনিউটির কারণে যে স্টেজ গুলো এখন জেনারেট হবে, তার জন্য যে রেজাল্টিং টেনশন গুলো ডেভেলপ হবে, সেটার জন্য প্রপারলি অ্যাড্রেস করা যায়, তোমার ডিটেইলিং এর মধ্যে থাকে, এবং রড গুলা যেন প্রপারলি অ্যাঙ্কর থাকে, যাতে করে রেজাল্টিং টেনশন গুলো সে ট্রান্সফার করতে পারে। সেই 3টা বেসিক রিকোয়ারমেন্টস অফ জয়েন্ট, এগুলো মাথায় রেখে তোমাকে জয়েন্ট গুলা ডিজাইন করতে হবে। আরো কিছু কথাবার্তা যেমন আছে, আমরা যদি বলি সাম ফ্রিকোয়েন্টলি ইউজড কানেকশন ডিটেলস when tested have found to provide as little as 30% of the strength required. এই যে অনেকগুলা ফ্রিকোয়েন্টলি ইউজড কানেকশন ডিটেলস দেখা যাচ্ছে যে কনভেনশন যে কানেকশন ডিটেইলিং গুলো ইউজ হয়, তো আমার যা স্ট্রেংথ আছে তার অনলি 30% গুলা সেখানে ইয়ে হতে পারে, মানে ট্রান্সফার করতে পারে। The beam reinforcement entering in a beam column joint must clear the vertical column bars, and hence selection of member widths, bar sizes and spacing are most important. যেমন কলাম একটা ভার্টিক্যাল মেম্বার, তার রড গুলা ভার্টিক্যালি প্লেস করা থাকে। বিম একটা হচ্ছে হরিজন্টাল মেম্বার। যখন জয়েন্টে কি হচ্ছে, এই যে একটা বার আরেকটা বারের মধ্যে ঠিকভাবে যাচ্ছে কিনা, এবং এটা যাইতে হলে ক্লিয়ার কভারটা মেনটেন হচ্ছে কিনা। ক্লিয়ার কভার যদি মেনটেন না হয়, সেখানে বার ডায়ামিটার অ্যাডজাস্ট করার বিষয় আছে, অর্থাৎ সিলেকশন অফ বার তোমাকে করার বিষয় আছে, বার সাইজ এবং সিলেকশন এইগুলা করতে হবে, এবং স্পেসিং কত করে হচ্ছে, যাতে করে তোমার প্রপার বন্ডিংটা হয়, এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে বিম স্টিল and girder steel intersect at right angles at a typical beam girder column joint cannot be in the same horizontal plane as they enter the joint. Figure 18.8 illustrates the congestion of reinforcement bar at such an intersection. অর্থাৎ একটা কনস্ট্রাকশন কতগুলো গার্ডার থাকে, যেটা মেন বিম গুলাকে আমরা গার্ডার বলি, আর ক্রস বিম গুলাকে, এই গার্ডার অনেকগুলো বিম আবার সাপোর্টেড হতে পারে, ওটাও বিম। বড় বিম গুলাকে যেগুলা এলাকে গার্ডার বলা হয়, আর স্মল বিম যেগুলা সেটাকে অনেক সময় বিম বলা হচ্ছে। একটা বিমের যখন আরেকটা বিমের সাথে টাই করছে, একই লেভেলের রেইনফোর্সমেন্ট থাকার কারণে ওখানে একটা বিম কনজেশন, অর্থাৎ স্টিল কনজেশন একটার সাথে একটা এমন ভাবে লেগে যাচ্ছে জয়েন্টে, পার্টিকুলার জয়েন্টে, যাতে করে বন্ড ফর্মেশন ঠিকভাবে হতে পারে না। যেমন আমরা একটা চিত্র যদি দেখি 18.8, দেন ইউ উইল গেট দ্য ক্লিয়ার আইডিয়া। একটা কনস্ট্রাকশন দেখো, ফাউন্ডেশন একটা কনস্ট্রাকশন, বা যেখানে কত রড কিভাবে, এই যে ভার্টিক্যাল রড, দিস ইজ দ্য প্রাইমারি বিম, দিস আর দ্য প্রাইমারি বিম, এন্ড আরেক জায়গায় তুমি সেকেন্ডারি বিম পাবা, যে একটা রড আরেকটা রডের মধ্যে লাগছে, এবং এদের মধ্যে ক্লিয়ার ডিস্টেন্স গুলো ঠিক থাকছে কিনা, so as to proper the placement of concrete and the তোমার বন্ড ফর্মেশনস। এখানে একটা চিত্র, স্টিল কনজেশন এট বিম গার্ডার কলাম জয়েন্ট, কি ধরনের স্টিল গুলো এখানে দেওয়া হয়েছে, যে এর মধ্যে আদৌ কংক্রিট প্রপারলি প্লেসড হতে পারবে না। এটা এখনই সম্ভব যদি প্রত্যেকটা ডিটেইলিং এর সময় বারের মধ্যে ডিস্টেন্স বা গার্ডার বা বিম যেখানে জয়েন করছে সেখানে ডিস্টেন্স গুলি প্রপারলি মেনটেন হলে এটা তোমার সম্ভব, তাছাড়া এটা সম্ভব হবে না। নাম বিম কলাম জয়েন্ট, ফর্মালি আমরা যদি বলি জয়েন্টের ডেফিনিশন কি, এখানে বই তোমাদের সঙ্গে একটা জয়েন্ট দিয়েছে, বিম কলাম জয়েন্ট। A beam column joint is defined as the portion of column with the depth of the beams that frame into it. অর্থাৎ বিম গুলা যেখানে কলামের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং এই পোর্শন থেকে বলা হচ্ছে তোমার বিম কলাম জয়েন্ট। এইভাবে ডিফাইন দেওয়ার চেষ্টা করেছে, বিম কলাম জয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পোর্শন অফ এ কলাম উইদিন হুইচ, যেখানে ওই কলামের পোর্শন যার মধ্যে বিম গুলা ফ্রেম হচ্ছে, the depth of the beams that frame into it. আচ্ছা, formally the design of a monolithical joint was limited to providing adequate anchorage for the reinforcement. আগের সময় ডিজাইন বলতে বোঝা যাচ্ছে যে ওই যে সাইডের রেইনফোর্সমেন্ট এখানে ঢুকলো, এর ডেভেলপমেন্ট চেক করলে আমরা মনে করতাম যে এটা ডিজাইন গুলা কমপ্লিট হয়েছে,
কিন্তু the increasing use of high strength concrete resulting in smaller member cross section, যেহেতু আমরা দিনে দিনে হাই স্ট্রেংথ কংক্রিটের দিকে যাচ্ছি, যখন আমরা হাই স্ট্রেংথ কংক্রিট ইউজ করবো সেকশনগুলো রিলেটিভলি ছোট হবে, যেহেতু সেকশন হয়, and the use of larger diameter and higher strength reinforcement bars are now required, এবং আমরা লার্জার ডায়ামিটার বার ইউজ করছি এবং হাই স্ট্রেংথ বার ইউজ করছি, that require greater attention be given to joint design and detailing. সুতরাং এখানে খালি ডেভেলপমেন্ট লেন্থ চেক করলে হবে না, এবং ডিটেইলিংটা তোমাকে পরিপূর্ণ করতে হবে নকশা দিয়ে, যাতে করে একবারে তোমাকে দেখাতে হবে যে একটা রডের মধ্যে আরেকটার মধ্যে মিনিমাম এতটুকু ডিস্টেন্স, এটাও মাঠে ইনস্টল করছে কিনা, যাতে করে তুমি কংক্রিটিং গুলা প্রপার ভাবে কংক্রিটিং হতে পারে। ACI ASC Committee 350 provides a basis for the design of joints for both ordinary structure and structure required to resist heavy cycling loading into inelastic range. That a authority, they have given some provision for joints for cyclic loading, বিশেষ করে inelastic range, যেটা আমরা আর্থকুয়েক লোডিং বা উইন্ড লোডিং এর কারণে স্ট্রাকচার, এর সম্বন্ধে তারা বিশদ এই কমিটি কিছু গাইডলাইন দিয়েছে। একটা জিনিস আমরা দেখছি, ক্লাসিফিকেশন অফ জয়েন্ট। আমরা জয়েন্ট কয় ধরনের হতে পারে সেই সম্বন্ধে আমরা একটু আলাপ করে নিই। ক্লাসিফিকেশন অফ জয়েন্ট, স্ট্রাকচার জয়েন্ট ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরিজ, দুই ভাগে ভাগ করা যেতে পারে, স্ট্রাকচার জয়েন্টকে ক্লাসিফাই করা যেতে পারে। একটা হচ্ছে টাইপ 1 জয়েন্ট এন্ড টাইপ 2 জয়েন্ট। এটা প্রথমে একটা ক্লাসিফিকেশন, টাইপ 1 টাইপ 2 জয়েন্ট। টাইপ 1 জয়েন্টকে কি বলা হচ্ছে, in which the members are connected in an ordinary structure designed on the basis of strength to resist gravity and normal wind load. অর্থাৎ যে জয়েন্ট গুলা ডিজাইন করা হচ্ছে, যে মেম্বার গুলা ডিজাইন করা হচ্ছে, কানেক্ট করা হচ্ছে জয়েন্টের মাধ্যমে, ওই জয়েন্ট দ্বারা যে জয়েন্ট কানেকশনের সময় শুধু ডেড লোড অর্থাৎ গ্র্যাভিটি লোড রেজিস্ট করবে। গ্র্যাভিটি লোডের মধ্যে আমার ডেড লোড, লাইভ লোড যেটা নিচের দিকে কাজ করে, এবং নর্মাল উইন্ড লোড, খুব হাই ইন্টেন্সিটি উইন্ড লোড না। তো সেই জয়েন্ট গুলাকে আমরা টাইপ 1 জয়েন্ট বলবো। আর টাইপ 2 জয়েন্ট হচ্ছে ইন হুইচ দ্য মেম্বার্স আর কানেক্টেড in an structure designed to have sustained strength under deformation reversible into inelastic range, such as a member in a structure designed for upward motion and very high winds or blast effects. অর্থাৎ এই যে এটা আমরা বুঝতে পারছি, যদি আমরা কোনো মেম্বার বিল্ডিং ডিজাইন করি যেখানে আমরা রিভার্সিবল লোড গুলা চিন্তা করতে করি, যেমন ইন কেস অফ আর্থকুয়েক জোন, অর্থাৎ আর্থকুয়েক কনসিডারেশন নিয়ে আমরা যে বিল্ডিং ডিজাইন করবো, সেখানে অবশ্যই রিভার্সিবল স্ট্রেস আসবে, কারণ একদিকে লোড একদিক থেকে আসবে, আবার রিভার্স দিকে লোড আসবে। উইন্ডের ক্ষেত্রেও তাই, যেখানে হাই ইন্টেন্সিটি উইন্ড হবে, সাইক্লোনিক ইফেক্ট, একদিকে প্রেসার হবে আরেকদিকে সেকশন হবে, এবং আবার একই ফেসে প্রেসার আসতে পারে, আরেক ফেসে তোমার সাকশন হতে পারে। তো সুতরাং সেই ক্ষেত্রে তোমার স্ট্রাকচার গুলা রিভার্সিবল স্ট্রেসের সম্মুখীন হয়, বা আবার কোন স্ট্রাকচার যেখানে ব্লাস্ট ইফেক্ট, অর্থাৎ ফায়ারিং রেঞ্জে বা ফায়ার বা তোমার মিলিটারি স্থাপনাতে যেখানে ফায়ারটা ডিফেন্স করতে হয়, সেই যে ব্লাস্ট ইফেক্ট হয়, সেই স্ট্রাকচার গুলো যদি আমি ডিজাইন করতে যাই যেখানে থ্রাস্টের ব্যাপার আছে, সেই জায়গাতে আমরা জয়েন্ট 2 টাইপ 2 জয়েন্ট ইউজ করা হয়। অর্থাৎ টাইপ 2 জয়েন্ট বলতে ওই জয়েন্ট বলা হচ্ছে যেখানে মেম্বার গুলা আমরা আর্থকুয়েক বা ভেরি ইন্টেন্সিটির উইন্ড ইফেক্ট বা ব্লাস্ট ইফেক্ট কনসিডার করে মেম্বার গুলা কানেক্ট করা হয়, সেটা হচ্ছে টাইপ 2 জয়েন্ট। আর টাইপ 1 হচ্ছে অর্ডিনারি স্ট্রাকচারের জন্য, যেখানে শুধু গ্র্যাভিটি লোডই মূলত রেজিস্ট করার জন্য জয়েন্ট ইউজ করা হয়, বা ভেরি লো ইন্টেন্সিটি নর্মাল উইন্ড লোডের জন্য বিবেচনায় এনে যে জয়েন্ট গুলা দেওয়া হয়। এটা হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেশন। আর জয়েন্ট আরো ভাগে ভাগ করা যেতে পারে। এটা হচ্ছে তোমার লোড কনসেপ্টে, অর্থাৎ কি কি লোড কনসিডারেশন নিয়ে আমি জয়েন্ট ডিজাইন করছি। আর জয়েন্টস মে অলসো বি of 3 types depending on the location and beam column framing, অর্থাৎ বিম কলামের লোকেশনের উপর নির্ভর করে জয়েন্ট আরো 3 ভাগে ভাগ করা যায়। যেমন লোকেশন অফ জয়েন্ট, যেমন ইন্টেরিয়র জয়েন্টস, এক্সটেরিয়র জয়েন্টস এন্ড কর্নার জয়েন্টস। আচ্ছা, এগুলো আমরা জানি। হোয়াট ইজ ইন্টেরিয়র জয়েন্ট? এটা লিটারাল মিনিং কি, যে জয়েন্ট গুলা ইন্টেরিয়র থাকে, অর্থাৎ একটা জয়েন্ট থাকবে যার চারদিকে বিম থাকবে, অর্থাৎ একটা বিম ওই জয়েন্ট বা কলাম থেকে একটা বিম দুই দিকে, অর্থাৎ এক্স এবং ওয়াই ডিরেকশন দুই দিকে কন্টিনিউ করে চলে গেছে,
এগুলোকে আমরা ইন্টেরিয়র জয়েন্ট বলি। কিন্তু স্ট্রাকচারাল সেন্সে এটাকে এইভাবে বলা হচ্ছে, দেখো, হুইচ হ্যাভ বিমস ফ্রেমিং ইনটু অল ফোর সাইডস। ঠিক আছে, এটা বললাম অফ এ জয়েন্ট। একটা জয়েন্টের চারদিকে বিম থাকে, এক্স দিকেও দুই দিকে বিম আছে, ওয়াই দিকে দুই দিকে বিম আছে। হাউএভার এটাকে শুধু ইন্টেরিয়র জয়েন্ট বলা যাবে না। হাউএভার টু বি ক্লাসিফাইড অ্যাজ অ্যান ইন্টেরিয়র বিম, the beam should cover at least 3/4 the width of the columns, and the total depth of the shallowest beam should not be less than 3/4 of the total depth of the deepest beam. অর্থাৎ আগের তো চারদিকে বিম থাকতে হবে, এটা একটা রিকোয়ারমেন্ট। আরেকটা রিকোয়ারমেন্ট খালি বিম থাকলে হবে না, যদি ওই জয়েন্টকে ইন্টেরিয়র জয়েন্ট বলতে হয় তাহলে বিমের উইথ কমপক্ষে 3/4 অফ উইথ অফ কলামের হতে হবে। অর্থাৎ কলামের থেকে বিমের উইথ 75% কম হতে পারবে না। সিমিলারলি এই যে চারদিকে বিমগুলা ফ্রেম করলো, এর মধ্যে কম বেশি থাকতে পারে বিমের ডেপথ, কিন্তু যেটা ডিপেস্ট বিম আর শ্যালোয়েস্ট, যেটা ডেপথ সবচেয়ে কম আর যেটা ডেপথ সবচেয়ে বেশি বিম, এটার মধ্যে ডিফারেন্স 75% কম বেশি হতো। অর্থাৎ যেটা শ্যালো বিম, দ্যাট ক্যানট বি লেস দ্যান 75% অফ দ্য ডিপেস্ট বিম। অর্থাৎ ডিপেস্ট বিমের 75% কম শ্যালোয়েস্ট বিমটা হতে পারবে না। তাহলে এই কন্ডিশন গুলো যদি ফলো করে, ফুলফিল করে, দ্যাট বিমস আর নোন অ্যাজ ইন্টেরিয়র জয়েন্টস, দ্যাট জয়েন্টস আর নোন অ্যাজ ইন্টেরিয়র জয়েন্টস। তাহলে আমরা যদি রিপিট করি, যেখানে চারদিকেই বিম গুলো থাকবে, মিটিং ইন অল ফোর সাইডস অফ এ জয়েন্ট, একটা রিকোয়ারমেন্ট, এবং আর তার সাথে যে বিমের উইথ গুলো কমপক্ষে 75% অফ দা কলাম উইথ হতে হবে, এবং বিমের ডেপথ গুলা, অর্থাৎ শ্যালোয়েস্ট বিম এবং স্মল ডিপেস্ট বিমের মধ্যে শ্যালোয়েস্ট বিম কমপক্ষে 75% অফ দ্য ডিপেস্ট বিমের ডেপথ হতে হবে। তাহলে সেই বিমকে আমরা ইন্টেরিয়র জয়েন্ট বলি। আবার এই ইন্টেরিয়র জয়েন্টস দ্যাট ডু নট স্যাটিসফাই দ্য রিকোয়ারমেন্ট শুড বি ক্লাসিফাইড অ্যাজ এক্সটেরিয়র জয়েন্ট। এখন একটা বিমের চারদিকে তোমার বিম ফ্রেম করে আছে একটা জয়েন্টের, কিন্তু এই 3/4 ইঞ্চ বা 3/4 টাইমস এই কন্ডিশন গুলো ফুলফিল করছে না, তাহলে কিন্তু ওই সিস্টেমকে ইন্টেরিয়র জয়েন্ট বলা যাবে না, তাকে এক্সটেরিয়র জয়েন্ট ভাবে ট্রিট করতে হবে। অর্থাৎ ইন্টেরিয়র জয়েন্টস দ্যাট ডু নট স্যাটিসফাই দিস রিকোয়ারমেন্ট শুড বি ক্লাসিফাইড অ্যাজ এক্সটেরিয়র জয়েন্টস হিসাবে বিবেচিত করতে হবে, যদিও তার চারদিকে বিম আছে। যেমন ফিগার 18.2 shows the typical interior joints. তাহলে আমরা একটু ফিগারটা দেখে নিই। এই যে দেখো, এটা হচ্ছে টিপিক্যাল একটা ইন্টেরিয়র জয়েন্ট বলা যায়, কারণ এটা কলামের তার চারদিকে ফ্রেমিং আছে, এবং শুধু এই তাহলে হবে না, এটা দুটা ইন্টেরিয়র জয়েন্টস। এটা হচ্ছে কলাম দুই দিকে কন্টিনিউ করছে উপরে, আর এটা হচ্ছে টপ বিম, টপ ফ্লোরে যায়। এই ধরনের ইন্টেরিয়র বিম জয়েন্ট হতে পারে। ডিসকন্টিনিউয়াস কলাম, এটা কন্টিনিউয়াস কলাম ক্ষেত্রে। এবং এই বিমের সাইজ গুলা, এই যে এটার থেকে এটা কম হতে পারবে, কিন্তু 75% উপর বেশি কম হতে পারবে না উইথের সাথে। এবং এই ডেপথ গুলা, এটা ডেপথ কম, এটা ডেপথ বেশি, এবং এর ডেপথটা 75% কম হতে পারবে। তাহলে আমরা এই সিস্টেমকে আমরা বলবো ইন্টেরিয়র জয়েন্টস। আচ্ছা, এক্সটেরিয়র জয়েন্ট কাকে বলা হবে? এক্সটেরিয়র জয়েন্ট ইন হুইচ has at least two beams framing into opposite sides. এই যে চারটা দিকের মধ্যে কমপক্ষে একদিকে দুটা বিম তোমার অপোজিট দিকে ফ্রেমিং হতে হবে, সেটাকে আমরা এক্সটেরিয়র জয়েন্ট বলবো। যেমন আমরা যদি এখানে ছবিটা নেই, আমরা এইভাবে সে একটা অ্যাক্সিস, এ একটা অ্যাক্সিস, এক্সটেরিয়র জয়েন্ট এখানে একটা কলাম আছে, তাহলে বিমটা আমার এই পাশ থেকে পার হয়ে পাশ চলে গেল, অ্যাটলিস্ট এক সাইড, আরেক সাইডে একদিক গেল, ওই দিকে নেই, তাহলে এইটাকে আমি বলবো এক্সটেরিয়র জয়েন্ট। কিন্তু তার আবার কিছু কন্ডিশন আছে, যেমন ল্যাঙ্গুয়েজটা বলছে ইন হুইচ হ্যাজ অ্যাট লিস্ট টু বিমস ফ্রেমিং ইনটু অপোজিট সাইডস অফ দ্য জয়েন্ট, অন্যদিকে যাবে। হাউএভার টু বি ক্লাসিফাইড অ্যাজ অ্যান এক্সটেরিয়র জয়েন্ট হতে আরো কিছু কন্ডিশন তাকে ফুলফিল করতে হবে। দ্য উইথ অফ দ্য বিম অন দ্য টু অপোজিট ফেসেস অফ দ্য জয়েন্ট শুড কভার অ্যাট লিস্ট 3/4 অফ দ্য উইথ অফ দ্য কলামস। ওই যে যেটা পার হয়ে এপার ওপার চলে যাচ্ছে, এই বিমটার উইথটা কমপক্ষে 3/4 times the width of the column হতে হবে, and depth of the একই condition, depth of these two beams should not be less than 3/4 of the total depth of the deepest beam framing into the joint. এবং ওখানে যে বিম গুলো আছে, যেটা একবারে কম ডেপথের বিম আর যেটা বেশি ডেপথের বিম, এদের মধ্যে ডিফারেন্স 75% বেশি হতে পারবে। The joints that do not satisfy this requirement should be classified as corner joint. যদিও এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে না পারে, তাহলে তাকে আর এক্সটেরিয়র জয়েন্ট বলা যাবে না, তাকে
কর্নার জয়েন্ট বলতে হবে। তাহলে ফিজিক্যালি যেটাকে এক্সটেরিয়র জয়েন্ট বলা হচ্ছে ওটা কিন্তু এক্সটেরিয়র জয়েন্ট নাও হতে পারে, এটা কর্নার জয়েন্ট হতে পারে। ফিজিক্যালি যেটাকে ইন্টেরিয়র জয়েন্ট বলা হচ্ছে ওটা ইন্টেরিয়র জয়েন্ট নাও হতে পারে, দ্যাট মাস্ট বি দ্য এক্সটেরিয়র জয়েন্ট, এটা বলা হচ্ছে। আর কর্নার জয়েন্ট তো হুইচ হ্যাজ টু বিমস ফ্রেমিং ইনটু পারপেন্ডিকুলার সাইডস অফ দ্য জয়েন্টস, অর্থাৎ কর্নারে যেটা থাকে দুই দিক থেকে তোমার পারপেন্ডিকুলার জয়েন্ট হচ্ছে দুদিকে বিম। যেমন আমরা এটা একটা লাইন, এটা কর্নার, এটা কর্নার। তাহলে এখানে যে কলাম থাকে এদিকে একটা বিম আছে, এদিকে একটা বিম আছে, মাঝখানে পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল আছে, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। Moreover, an exterior joints which do not fulfill the requirements for width and depth of beams become a corner joint. Corner joint এটা হলো, এটা বলা হচ্ছে এক্সটেরিয়র জয়েন্টও কিছু এই ক্যাটাগরিতে পড়তে পারে যদি ডেপথ এবং উইথ রিকোয়ারমেন্টটা ফুলফিল না হয়। এখন জয়েন্ট লোডস এন্ড রেজাল্টিং ফোর্স, এখানে অনেক কথাবার্তা গুলো আছে, এগুলো সুন্দর করে পড়ে আমরা ফিগারে চলে যাই, কি ধরনের জয়েন্ট লোড গুলো আসে আমরা সেটা আমরা দেখি। এই যে এখানে দেখো সে এই যে কলাম আর এটা বিম, তাহলে এক পাশে M1 সে এই পাশে M2, যদি M2 গ্রেটার দ্যান M1 হয় এই পাশে শিয়ার এই পাশে শিয়ার, তাহলে এখানেও তোমার কি হবে, এখানে অ্যাক্সিয়াল লোড কলাম, এখানে অ্যাক্সিয়াল লোড কলাম আছে, এখানেও কলামে মোমেন্ট আছে, এখানেও কলামে মোমেন্ট আছে, আর এখানে কলামে শিয়ার আছে, এখানে কলাম শিয়ার আছে। সুতরাং এটা একটা জয়েন্টেড ফ্রি বডি ডায়াগ্রাম। আচ্ছা, এখানে যেমন বলা হয়েছে ফিগার 18.3 এতে বলা হচ্ছে the forces and moments on the free body of a joint region and B তে resulting internal forces, এই যে A আর B আমরা এটা দেখি, এটা একটা ইন্টেরিয়র জয়েন্টের মধ্যে কলাম এবং বিমের জয়েন্টে দিস দ্য ফ্রি বডি ডায়াগ্রাম, ফোর্সেস আর অ্যাক্টিং হিয়ার। তাহলে এই ফোর্সের রেজাল্ট হিসাবে কি স্ট্রেস ডেভেলপ করবে, এই যে আমরা মোমেন্টের জন্য কি হয় কম্প্রেশন টেনশন ডেভেলপ হয়েছে, এখানে এই ফেজটা আমি যদি চিন্তা করি, এখানে দেখো এদিকে মোমেন্টের ডাইরেকশন এদিকে আছে, তাহলে এখানে একটু কম্প্রেশন জোন তৈরি হবে, এখানে টেনশন জোন তৈরি হবে, এবং এখানে সি এবং টি এর মধ্যে একটা কাপল হবে, এই কাপলের মানে হচ্ছে তোমার এই যে M3। তো এইভাবে এখানেও দেখ মোমেন্ট আছে, শিয়ার আছে, এখানেও তোমার ফোর্স ডেভেলপ করবে, অর্থাৎ এখানে কম্প্রেশন এখানে টেনশন ডেভেলপ করবে, এইভাবে ফেসেই তোমাদের এই যে কম্প্রেশন এবং টেনশন ডেভেলপ করছে। এবং এই যে কম্প্রেশন যে টেনশন গুলো ডেভেলপ করে, তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্ট? দেখো এই টেনশন এবং টেনশন, রেজাল্টেন্ট টেনশন উইল ওয়ার্ক ইন দিস ডিরেকশন। সিমিলারলি এই টেনশন আছে এবং এই যে এই শিয়ার এবং এগুলা দিয়ে তোমার একটা রেজাল্ট, এদিকে একটা টেনশন আছে, এদিকে টেনশন আছে, সুতরাং এই যে এগুলা দিয়ে রেজাল্টিং এইদিকে একটা কাজ করবে, টেনশন কাজ করবে, যার জন্য ক্র্যাক উইল ডেভেলপ ইন দিস স্পেশাল। সো দিস ইজ একটা এক্সাম্পল বলা হলো যে তোমার যদি গ্র্যাভিটি লোডের কারণে সাধারণত এরকম হয়, এর জন্য তো জয়েন্টে এই ধরনের স্ট্রেস ডেভেলপ করে, টেনশন স্ট্রেস ডেভেলপ করে, যার জন্য তোমাকে এখানে পর্যাপ্ত পরিমাণ ডিটেইলিং লাগবে, অর্থাৎ জয়েন্টের মধ্যে তোমাকে ট্রান্সভার্স স্টিল দিতে হয়, বা তোমার হুপ স্টিল গুলা দিতে হয়, বা রিং গুলা দিতে হয়, বা টাই গুলা দিতে হয় টু ইনশিওর দ্য টোটাল লোড ট্রান্সফার ফ্রম বিম টু কলামস। সিমিলারলি এখানে কি বলা আছে, জয়েন্ট লোডস অ্যান্ড ফোর্সেস রেজাল্টিং ফ্রম ল্যাটারাল লোডস, এটা হচ্ছে গ্র্যাভিটি লোডের জন্য এই স্ট্রেস ডায়াগ্রামটা। ল্যাটারাল লোডের জন্য যদি আমরা দেখি, এটাও সেই বিম কলাম জয়েন্ট। ল্যাটারাল লোডের জন্য দেখো এখানে অ্যাক্সিয়াল ফোর্স আছে, এখানে অ্যাক্সিয়াল ফোর্স আছে, এখানে অ্যাক্সিয়াল ফোর্স নেই, আমরা খালি আলাদাভাবে চিন্তা করছি যে ল্যাটারাল ফোর্স আর্থকুয়েক ইফেক্ট হোক বা তোমার ইয়ার ইফেক্ট হোক, উইন্ড ইফেক্ট হোক, তাহলে এখানেও এই যে মোমেন্ট ডেভেলপ করছে, মোমেন্ট, কারণ এই দুই ধারের মোমেন্ট আনইকুয়াল মোমেন্ট হবে, M2 গ্রেটার দেন M1, এই যে M3 আর M4 আলাদা আলাদা হবে, এর জন্য তোমার শিয়ার ডেভেলপ করছে কলামে, আর এখানেও শিয়ার ডেভেলপ করছে। তো হোয়াট ইজ দ্য রেজাল্ট? রেজাল্টের জন্য এই যে আবার দেখো দ্বিতীয় কম্প্রেশন ডেভেলপ করছে, এই যে কম্প্রেশন ডেভেলপ করছে, টেনশন 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 টেনশন, ইজিলি বোঝা যায় এই দুটা টেনশন যদি একটা রেজাল্টেন্ট টেনশন হয়, এটা দুটা মিলে যদি রেজাল্টেন্ট টেনশন হয়, দ্যাট উইল ক্রিয়েট দ্য ক্র্যাকস, টেনশন ক্র্যাকস এইভাবে বিমে তৈরি করতে হবে। এটা কাউন্টারাক্ট করতে হলে পর্যাপ্ত পরিমাণে এখানে হুপ স্টিল এগুলা দিতে হবে। এমনি তো লন্ডন স্টিল গুলা পার হয়, কিন্তু জয়েন্টকে করতে হলে এই যে জয়েন্টকে তোমাকে
স্ট্রেনথেনিং করতে হলে তোমাকে পর্যাপ্ত পরিমাণে হুপ ধরনের স্টিল অর্থাৎ স্টিল গুলা দিতে হবে, সেটা আমরা অ্যানালিসিসে দেখবো। তো এখানে এই চিত্র থেকে আমরা বললাম যে স্ট্রেস কমপ্লেক্সিটি, আমরা যেটা বারবার হচ্ছে কমপ্লেক্সিটি অফ স্ট্রেস results in the joint that needs to be special detailing process so as to ensure the complete transfer of forces between the adjacent members. এটা করতে হবে। এই যে এখানে যেমন ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য ইন্টেরিয়র কলাম জয়েন্ট অ্যান্ড জয়েন্ট রিজনস, কিভাবে একটা এটা তো জয়েন্ট হলে কিভাবে এটা সিম্পলি ফিগার দ্য ফ্রি বডি ডায়াগ্রামটা তোমাদের লোড ট্রান্সফার গুলা কিভাবে দেখানো আছে দেখো। এটা একটা জয়েন্ট, এটা কলামের অর্ধেক দেখানো হচ্ছে, এদিকে কলামের অর্ধেক দেখানো হচ্ছে, এটা হচ্ছে জয়েন্ট, এদিকটা বিম আছে, এদিকটা বিম আছে। আচ্ছা, এটা 2 ডাইমেনশন একটা ফিগার। এখন সে M2 এবং M1, M2 গ্রেটার দ্যান M1, এটা হতেই পারে। তাহলে কি হবে, এখানে একটা আনব্যালেন্স মুভমেন্ট থাকবে। এই আনব্যালেন্স মুভমেন্ট উইল বি ব্যালেন্স বাই দা মুভমেন্ট। এই যে V3 এবং V4 আছে, এরা এখান থেকে যদি মুভমেন্ট না, এরা একটা তোমার রেজিস্টিভ মুভমেন্ট তৈরি করবে, V3 ইন্টু LC/2, সিমিলারলি V4 ইন্টু LC/2। এইভাবে জয়েন্ট গুলো আসলে ব্যালেন্স হয়, এবং এই যে এইভাবে আনব্যালেন্স হবে মুভমেন্ট, বিমের যে আনব্যালেন্স মুভমেন্ট আছে সেই মুভমেন্ট গুলো উইল বি ইকুইভ্যালেন্টেড বাই দা ব্যালেন্সিং মুভমেন্ট ক্রিয়েটেড এট দা কলামের, অর্থাৎ স্ট্রাকচারটা অ্যাজ এ হোল এটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। তাহলে যদি কোথায় আনব্যালেন্স কিছু থাকে, এটা স্ট্রাকচার কম্পোনেন্ট মেম্বারের মধ্যে এটা ব্যালেন্স হয়ে যায়। এখন শিয়ার স্ট্রেংথ অফ এ জয়েন্ট, এইভাবে আমরা বিভিন্ন জয়েন্ট গুলো সম্বন্ধে এখানে দেখতে পাবো। তো আমার মনে হয় এটা এই পর্যন্ত আমরা রাখি, আস্তে আস্তে থিওরিটিক্যাল জিনিসটা বেশি হয়ে যাচ্ছে। তো আমরা কি জয়েন্টের কি পড়লাম সেটা একটু রিভিউ করে দিই। আমরা জয়েন্ট পড়লাম, জয়েন্টের সিগনিফিকেন্স, কেন আমাদের জয়েন্টটা ডিজাইন করা দরকার প্রপারলি, সেই সম্বন্ধে কিছু লিটারেচার পড়লাম। তারপরে হয়তো বেসিক রিকোয়ারমেন্ট অফ জয়েন্ট, কি রিকোয়ারমেন্ট অফ জয়েন্ট সেটা আমরা দেখলাম। এখানে দেখলাম যে বেসিক রিকোয়ারমেন্ট অফ জয়েন্ট, 3টা রিকোয়ারমেন্ট আমরা পড়লাম। আরো কিছু কথাবার্তা এখানে আছে, আমরা সেটা দেখলাম। ফিগার 18.1 থেকে আমরা যে স্টিল কনজেশন হয়, কি ধরনের একটা স্টিল কনজেশন হতে পারে একটা জয়েন্টে, সুতরাং আমরা পেলাম। এখান থেকে তুমি উপলব্ধি করতে পারো যে কিভাবে একটা জয়েন্টের ডিটেইলিং দরকার। আদারওয়াইজ খালি স্টিল দিয়ে দিলে পরে বন্ড ফর্মেশন হবে না, এবং ম্যাক্সিমাম ফেল উইল অকার এট দি জয়েন্ট। এবং এর জন্য তোমাকে কংক্রিট গুলা খুব ফ্লোয়েবল কংক্রিট হতে হবে। এবং রিসেন্টলি আমরা যেটা দেখি, প্লাস্টিসাইজার ইউজ করে ইয়ারগুলাকে তোমার যাতে ওয়ার্কেবিলিটি বাড়ানো যায়, অর্থাৎ সহজেই এই স্টিল গুলাকে কংক্রিট গুলাকে স্টিলের আনাচে কানাচে বা বিভিন্ন ভয়েড লোকেশন এটাকে পৌঁছতে পারে, সো অ্যাজ টু ইনশিওর দা বন্ডস। তারপর আমরা ক্লাসিফিকেশন অফ জয়েন্ট করলাম, 2 ধরনের জয়েন্ট। একটা হচ্ছে বিম কলাম জয়েন্টের মধ্যে একটা ডেফিনিশন করলাম, এবং হোয়াট ইজ দ্য ডিফাইন্ড বিম কলাম জয়েন্ট, এবং তার রিলেভেন্ট কমিটি যারা এর সম্বন্ধে গাইডলাইন দেয় সেটা সম্বন্ধে জানলাম। ক্লাসিফিকেশন জয়েন্টের মধ্যে টাইপ 1 পেলাম, টাইপ 2 জয়েন্ট পড়লাম। এরপরে আবার গেলাম ইন অ্যাডিশন টু দ্যাট স্ট্রাকচার জয়েন্ট আরো 3 ধরনের হতে পারে, যেমন ইন্টেরিয়র জয়েন্ট, এক্সটেরিয়র জয়েন্ট, কর্নার জয়েন্ট সম্বন্ধে আমরা দেখলাম, ডেফিনিশন দেখলাম, এবং উইথ ফিগার। এবং এক্সটেরিয়র জয়েন্ট, কখন একটা জয়েন্ট ইন্টেরিয়র হয়, কখন একটা এক্সটেরিয়র হয়। যদিও আমরা জিওমেট্রিক্যালি আমরা জয়েন্টকে একটা এক্সটেরিয়র জয়েন্ট বলতে পারি, কিন্তু দ্যাট মে নট বি দ্য এক্সটেরিয়র জয়েন্ট। এবং স্ট্রাকচার এটাকে এক্সটেরিয়র জয়েন্ট হতে হলে ডেপথ এবং কলামের উইথ এবং বিমের ডেপথের মধ্যে একটা সম্পর্ক আছে। ইট ইজ ভ্যালিড ফর ইউর ইন্টেরিয়র জয়েন্ট অলসো। এটা দেখলে এটাকে বলা যাবে না যে ইন্টেরিয়র জয়েন্ট, ইট মে নট বি ইন্টেরিয়র জয়েন্ট, সেই ক্ষেত্রে এটা এক্সটেরিয়র জয়েন্ট হয়ে যেতে পারে। সিমিলারলি একটা জয়েন্ট দেখে এটাকে এক্সটেরিয়র জয়েন্ট বলা যাবে না জিওমেট্রিক্যালি, ইট মে বি কর্নার জয়েন্ট অলসো। এই সম্বন্ধে আমরা দেখলাম। এবং রেজাল্টিং ফোর্স, একটা জয়েন্টে কি কি ধরনের কমপ্লেক্সিটি অফ স্ট্রেসেস ডেভেলপ করতে পারে, তার ফ্রি বডি ডায়াগ্রাম গুলো দেখলাম। এবং এই পর্যন্ত থাক, আমরা এখন রোল কল করি। নেক্সট ক্লাসে আমরা অন্য ইয়াতে চলে যাব। Section A, please roll call. 1. Yes, sir. Roll number 2. 3. Yes, sir.
4. Yes, sir. 5. Yes, sir. 6. 6. Yes, sir. 7. Sir, yes, sir. 8. Roll number 8. Sir, roll 1, sir. Roll number 8 বলো। Sir, roll 6. বাড়ি মুসিবত থাকো কথা তোমরা এখন Sir, net problem. খালি Sir, নেটে roll খালি 2. বসে বসে থাকো এটা। Sir, net problems. Sir, net problem হয়ে গেছে। রোল নাম্বার 8 বলো। Absent. Sir, 9. Roll Yes, number sir. 9. Yes, sir. 10. Yes, sir. 11. Yes, sir. 12. Yes, sir. Roll 12. 13. Yes, sir. 14. 15. Yes, sir. 16. Yes, sir. 17. Yes, sir. 18. Yes, sir. 19. 20. Yes. 21. Yes, sir. Yes, sir. 22. Yes, sir. 3. Yes, sir. 24. Yes, sir. 25. Yes, sir. 26. Yes, sir. 27. Yes, sir. 27 present. 28. Yes, sir. 29. Yes, sir. 30. Yes, sir. 31. 32. Yes, sir. Yes, sir. Hey, 31 present. Yes, sir. আচ্ছা ঠিক আছে 33. Yes, sir. 34. Yes, sir. 5. Yes, sir. 36. Yes, sir. 37. Yes, sir. 38. Present, sir. 39. 40. Yes, sir. 41. Yes, sir. 42. 43. Yes, sir. 44. Yes, sir. 45. Yes, sir. 46. 46. Absent. 47. Yes, sir. 48. Yes, sir. 49. Yes, sir. 50. Yes, sir. 51. Yes, sir. 52. Yes, sir. 53. Yes, sir. 54. 55. Yes, sir. 56. Sir, 55. Yes. 56. Yes, sir. 57. Yes, sir. 58. Yes, sir. 59. Yes, sir. 60. Present, sir. 61. 62. Yes, sir. 63. Present, sir. 64. Yes, sir. 65. Present, sir. Roll 8. Sir, sir, roll 19 sir ছিলাম sir, roll 19. And দেওয়া হয়েছে সব দেওয়া হয়েছে Sir, roll 1 sir. সব সব দেওয়া হয়েছে সব Sir, roll 19. সব দেওয়া হয়েছে দাও Sir, roll 1 sir. যাও আসো এবার সেকশন বি তে আসো 66. Present, sir. 67. Yes, sir. 68. Present, Yes, sir. 69. Present, sir. 70. Yes, sir. 71. Yes, sir. 72. Yes, sir. 73. 74. Yes, sir. 75. Yes, sir. 76. Yes, sir. 77. Yes, sir. 78. Present, sir. 79. Yes, sir. 80. Yes, sir. 81. 82. Yes, sir. Yes, sir. Sir, 81. 83. Sir, 81. Yes, sir. 81. Sir, roll 81. 83 বলো Yes, sir. 84. Yes, sir. 85. Yes, sir. 86. Yes, sir. 87. Present, sir. 88. Present, sir. 89. Present, sir. 90. 91. 92. Present, sir. 93. Yes, sir. 94. Yes, sir. 95. Yes, sir. 96. Sir. 97. Yes, sir. 98. Yes, sir. 99. 100.
101. Yes, sir. 102. Present, sir. 103. Yes, sir. 104. Yes, sir. 105. Yes, sir. 106. Yes, sir. 107. Yes, sir. 108. Yes, sir. 109. Present, sir. 110. Yes, sir. 111. Yes, sir. 112. Present, sir. 113. Yes, sir. 114. Yes, sir. 115. Yes, sir. 16. Yes, sir. 117. Present, sir. 118. Yes, sir. 119. Yes, sir. 120. Yes, sir. 121. Yes, sir. 122. Present, sir. 123. Yes, sir. 124. Yes, sir. 125. Yes, sir. 126. Yes, sir. 127. Yes, sir. 128. Yes, sir. 129. 130. 130. Yes, sir. Sir, roll 81. 180, sir. 83, sir. স্যার আমি স্যার ছিলাম স্যার রোল সব প্রেজেন্ট একটা স্যার। বাকি নেই, দাও স্যার মাইক্রোফোনটা কাজ করতেছিল না স্যার মাইক্রোফোনটা কাজ করতেছিল না স্যার রোল 81 স্যার রোল 6 স্যার রোল 6 69. স্যার রোল 19 1569. স্যার রোল 6 15122. Present, sir. 1539. প্রেজেন্ট স্যার 15127. Yes, sir. আচ্ছা 15126. 15120. 1513. Yes, sir. 1545. Absent. আচ্ছা এবার ডাব্লিউডি তে আসো। ডাব্লিউডি 1. প্রেজেন্ট স্যার 1 প্রেজেন্ট। জি স্যার ডাব্লিউ2 3. Yes, sir. ডাব্লিউডি 4. Yes, sir. 5. ইয়েস স্যার 6. 7. Yes, sir. 8. ইয়েস স্যার 9. ইয়েস স্যার 10. Yes, sir. 11. 12. Yes, sir. 13. ইয়েস স্যার 14. ইয়েস স্যার 15. Yes, sir. 15. এবার সেকশন বি তে আসো। 16. ইয়েস স্যার 17. ইয়েস স্যার 18. Yes, sir. 19. 20. Present, sir. 21. ইয়েস স্যার 22. Yes, sir. 23. Yes, sir. 24. Yes, sir. 5. ইয়েস স্যার 26. ইয়েস স্যার 27. Yes, sir. 28. ইয়েস স্যার 29. প্রেজেন্ট স্যার 30. Yes, sir. 16 24. 16 1. 16 17. Absent. So next class আমরা পরে কন্টিনিউ করব। ঠিক আছে স্যার হ্যাঁ বলো। ডিসকানেক্ট হয়ে গেছে স্যার আমার প্রেজেন্টটা স্যার রোল 19 স্যার কিসের প্রেজেন্ট তোমার রোল মিস? স্যার ছিলাম স্যার নেটের জন্য স্যার দিতে পারিনি স্যার দেরি রোল হয়ে গেছে। 124 রোল নম্বর সিভিল স্যার সিভিল সেকশন 19 সেকশনে 19 এর মধ্যে দেওয়া হয়ে গেছে আমি দিলাম। স্যার সিভিল রোল 6 স্যার জি স্যার Sir, 124. রোল দেওয়া হয়ে গেছে 124। আর 54 তে স্যার ডিসকানেক্টেড ছিলাম স্যার 54 স্যার সিভিল 54 54 হ্যাঁ দিয়ে দিলাম দাও। স্যার সিভিল 9, sir. Sir, civil 9 roll. সিভিল লাইন দেওয়া হয়েছে Sir, roll 12. হ্যাঁ 12 Sir, দেওয়া হয়েছে civil. 12 দেওয়া হয়েছে দাও সব দেওয়া হয়েছে দাও। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম।